এই ছেলে, তুমি আমাকে এক্ষুনি বিয়ে করবে কিনা বলো। আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও। ম্যাম, আপনি আমাকে বলছেন? আমি তো আপনাদের নতুন ড্রাইভার। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তুমি আমাকে এই মুহূর্তে বিয়ে করবে কি না। রোজা, তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? একটা সামান্য ড্রাইভারকে তুই বলছিস বিয়ে করতে? তুই জানিস তুই কি করছিস? আব্বু, তুমি প্লিজ চুপ করো। আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছি। কি হলো ছেলে, কথার উত্তর দাও। তুমি যদি আমাকে বিয়ে করো, তোমার সব শর্ত আমি মেনে নেব। সত্যি বলছেন ম্যাম? হ্যাঁ, আমি এক কথার মানুষ। আমার দাদির চিকিৎসার জন্য 10 লাখ টাকা লাগবে। তুমি 20 লাখ পাবে, কোনো চিন্তা করতে হবে না। এখন সোজা স্টেজে আসো। ওকে ম্যাম। জায়ান মাথা নিচু করে সোজা বিয়ের স্টেজে উঠে গেল। রোজার আব্বু আনোয়ার হোসেন আর আম্মু সালমা বেগম রাগে গজগজ করতে লাগলেন। পুরো বিয়ের প্যান্ডেলে অতিথিরা কানাঘুষা করতে লাগলো। রোজার হবু বর স্বামী আর রোজার খালাতো বোন নীলা হো হো করে হাসতে লাগলো। স্বামী তাচ্ছিল্যের সুরে বলে উঠল, শেষমেশ কিনে একটা রাস্তার ড্রাইভারকে বিয়ে করেছিস রোজা? তোর কি আর কোনো স্ট্রেস বা মান সম্মান বলতে কিছু রইল না? স্বামীর কথা শুনে রোজা কোনো উত্তর দিল না। সে সোজা কাজীকে ইশারা করলো বিয়ে পড়াতে। জায়ান নিজের পকেট থেকে আইডি কার্ড বের করে দিল। দুজনের কবুল বলা শেষ হয়ে গেলে জায়ান বসা থেকে উঠে সোজা স্বামীর কলার চেপে ধরলো। কিছু বোঝার আগেই স্বামীর মুখে সজোরে এক ঘুষি বসিয়ে দিল জায়ান। প্যান্ডেলের সবাই ভয়ে চমকে উঠল। স্বামী মাটিতে পড়ে গিয়ে মুখে হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে। নীলা রেগে জায়ানের দিকে তেড়ে আসলো। ফকিন্নির বাচ্চা ড্রাইভার, তোর এত বড় সাহস! তুই স্বামী ভাইয়ের গায়ে হাত তুলিস? আমি তোকে আজ পুলিশে দেব। নীলা জায়ানের গায়ে হাত তুলতে যাবে, সাথে সাথে রোজা নীলার হাত শক্ত করে চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রোজা রেগে আগুন হয়ে বলল, একদম চুপ থাকবে নীলা। ও এখন আমার লিগ্যাল হাজবেন্ড। ওর গায়ে হাত তোলার চেষ্টা করলে আমি তোর হাত ভেঙে দিব। আমার স্বামীর অপমান আমি 1 সেকেন্ডও সহ্য করব না। রোজার মুখে স্বামী ডাক শুনে জায়ানের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। জায়ান রোজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। স্বামী মাটি থেকে উঠে রাগে কাঁপতে কাঁপতে বলল, একটা পিচ্ছি ছেলেকে বিয়ে করে খুব দেমাক দেখাচ্ছিস, তাই না? আইডি কার্ড তো দেখলাম আমি। ছেলেটার বয়স তো তোর থেকে অন্তত 5 বছরের ছোট। একটা বাচ্চা ছেলেকে স্বামী বানিয়ে ঘুরবি তুই? স্বামীর কথা শুনে রোজা কিছুটা থমকে গেল। জায়ান রোজার হাত শক্ত করে ধরে স্বামীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তাতে আপনার কি সমস্যা ভাই? আমরা স্বামী স্ত্রী, আমাদের পবিত্র সম্পর্কে বয়সের হিসাব তো আপনি করতে আসবেন না। আর ম্যামকে তো আমি বাচ্চা বলে ডাকছি না। আপনি কেন এত লাফাচ্ছেন? বাচ্চা ফোলাফাইন, তুই আমাকে চিনিস না। আমার সাথে লাগতে আসিস না, তোর জীবন আমি নরক বানিয়ে দেবো। জায়ান স্বামীর চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনার মতো ধোঁকাবাজ মানুষের সাথে লাগার কোনো ইচ্ছে আমার নাই। তানিয়া নামের মেয়েটাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজ এখানে অন্য মেয়েকে বিয়ে করতে আসছিলেন। আপনার আসল রূপ সবার সামনে ফাঁস হয়ে গেছে। এখন দয়া করে এখান থেকে বের হয়ে যান। আমার বউয়ের আশেপাশেও যদি আপনাকে দেখি তাহলে সোজা পঙ্গু করে দিব। জায়ানের কথা শুনে স্বামী আর কিছু বলতে পারল না। রাগে গিজগিজ করতে করতে প্যান্ডেল থেকে বের হয়ে গেল। তানিয়া নামের মেয়েটিও চোখের পানি মুছতে মুছতে চলে গেল। রোজা অবাক হয়ে জায়ানের দিকে তাকিয়ে থাকলো। এই পিচ্ছি ছেলেটার এত সাহস! জায়ান রোজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ম্যাম, মানে বউ, এবার কি আমি যেতে পারি? দাদির ওষুধ কিনতে হবে। আমি তোমাকে হসপিটালে ড্রপ করে দিচ্ছি, চলো আমার সাথে। রোজা নিজের গাড়ির চাবি হাতে নিয়ে জায়ানকে নিয়ে বেরিয়ে গেল। আনোয়ার হোসেন আর সালমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। গাড়িতে ওঠার পর রোজা ড্রাইভ করতে শুরু করলো। জায়ান চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। রোজা আর চোখে জায়ানকে দেখলো। পরনে সাধারণ শার্ট, কিন্তু জিমের কারণে বডি বেশ পেশিবহুল। ফর্সা মুখে একটা জেদি জেদি ভাব। রোজা নীরবতা ভেঙে বলল, তোমার পুরো নাম কি? জায়ান। তুমি তো দেখছি বয়সে আমার থেকে বেশ ছোট। পড়ালেখা করো না, শুধু ড্রাইভারই করো? আমি মেকানিকের কাজ করি, গ্যারেজ আছে বন্ধুর সাথে। আর পার্ট টাইম আপনাদের
বাসায় ড্রাইভারি করছিলাম আজ থেকে। আর হ্যাঁ, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও আচ্ছা, তোমার দাদির কি হয়েছে? হার্টে ব্লক, অপারেশন করতে হবে কালকের ভেতরে, তাই টাকার খুব দরকার ছিল। আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আমি কাজ করে ঠিক শোধ করে দিব। জায়ানের কথা শুনে রোজা ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। রেগে জায়ানের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে টাকা ধার দেই নাই, তুমি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচিয়েছো। স্বামীর মতো একটা চিটারের হাত থেকে আমাকে উদ্ধার করেছো। এই টাকাটা তোমার দাদির চিকিৎসার জন্য আমার তরফ থেকে গিফট। আমি কারো দয়ায় বাঁচি না ম্যাম, আপনার বিপদে সাহায্য করেছি। তার মানে এই না যে আমি আপনার টাকার কাছে নিজেকে বিক্রি করে দিব। আমি আমার দাদির চিকিৎসার টাকা ধার হিসেবেই নিব। জায়ানের আত্মসম্মান বোধ দেখে রোজা কিছুটা অবাক হলো। এত অভাবের মাঝেও ছেলেটার এত তেজ। রোজা আর কথা না বাড়িয়ে সোজা হসপিটালে চলে আসলো। জায়ান গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে গেল। রোজা পার্কিং লটে গাড়ি রেখে পেছনে পেছনে গেল। কেবিনের সামনে গিয়ে রোজা দেখলো একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। জায়ান তার হাত ধরে বসে আছে। জায়ান ভাই, তুই এত রাতে কোথায় ছিলি? তোর মুখটা এমন শুকনো কেন? আমি কাজে ছিলাম দাদি, তুমি চিন্তা করো না, তোমার অপারেশনের সব টাকা জোগাড় হয়ে গেছে। কাল সকালে ডাক্তার ফারহান তোমার অপারেশন করবেন। এত টাকা তুই কই পেলি রে ভাই? কোনো উল্টা পাল্টা কাজ করিস নাই তো? জায়ান কিছু বলতে যাবে এমন সময় রোজা কেবিনের ভেতর ঢুকে মিষ্টি হেসে বলল, দাদিমা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো মা। তুমি কে? এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। দাদি, উনি আমি আপনার নাতবউ দাদিমা, আজকেই আমাদের বিয়ে হয়েছে। রোজার কথা শুনে দাদিমা খুশিতে কেঁদে দিলেন। জায়ান চোখ বড় বড় করে রোজার দিকে তাকিয়ে থাকলো। ডাক্তার ফারহান তখন কেবিনে ঢুকলেন। রোজাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে রোজা, তুমি এখানে? তোমার না আজ বিয়ে ছিল? হ্যাঁ ফারহান ভাই, বিয়ে তো হয়েই গেল। এই যে আমার হাজবেন্ড জায়ান আর ওনার দাদি কাল সকালে অপারেশন। আপনি সব ব্যবস্থা করুন, বিল আমি পেমেন্ট করে দিয়েছি। ডাক্তার ফারহান অবাক হলেও মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেলেন। দাদিমা রোজার হাত ধরে কপালে চুমু খেয়ে বললেন, আমার নাতিনটার কেউ নেই দুনিয়াতে মা। ও যে বড্ড একা, ওকে তুমি কখনো ছেড়ে যাবে না তো? আপনি একদম চিন্তা করবেন না দাদিমা, জায়ানের সব দায়িত্ব আজ থেকে আমার। জায়ানের চোখে পানি চলে আসলো। সে দ্রুত চোখ মুছে নিল যাতে রোজা দেখতে না পায়। কিন্তু রোজা ঠিকই খেয়াল করলো রাত গভীর হতে লাগলো। রোজা জায়ানকে বলল, চলো এবার আমাদের বাসায় যেতে হবে। আব্বু আম্মু নিশ্চয়ই রেগে বসে আছে। আমি আপনাদের ওই বড় লোকের বাড়িতে যাব না, আমি আমার দাদির কাছে থাকব। আপনি যান। আমার জেদ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই জায়ান। তুমি আমার লিগ্যাল হাজবেন্ড, তোমাকে আমার সাথেই থাকতে হবে। দাদিমার খেয়াল রাখার জন্য আমি নার্স রেখে দিয়েছি। রোজা জায়ানের হাত ধরে এক প্রকার টেনেই হসপিটাল থেকে বের করে নিয়ে আসলো। জায়ান রোজার হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না। গাড়িতে বসে জায়ান বিরক্তি নিয়ে বলল, আপনি কি সব সময় সবার সাথে এমন ডমিনেট করে কথা বলেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি আমার কোম্পানির সিইও, আমি ডমিনেট করতেই পছন্দ করি। আর তুমি এখন আমার পিচ্ছি জামাই, আমার কথা মতোই তোমাকে চলতে হবে। জায়ান রোজার কথা শুনে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসলো। রোজার এই শাসন করাটা তার কেন জানি ভালোই লাগছে। গাড়ি রোজাদের বিশাল বাংলোর সামনে এসে থামলো। ভেতরে ঢুকতেই রোজা দেখলো ড্রয়িং রুমের সবাই গম্ভীর মুখে বসে আছে। রোজার আব্বু আনোয়ার হোসেন জায়ানকে দেখে রাগে ফেটে পড়লেন। এই ভগিনীর বাচ্চা, ড্রাইভারকে তুই এ বাড়িতে নিয়ে আসছিস রোজা? এখনই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আব্বু, ওকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। ও এখন আমার স্বামী, এই বাড়িতে ও সম্মানের সাথেই থাকবে। আপু, তুই কি পাগল হয়ে গেছিস? এই সামান্য একটা গ্যারেজের মেকানিক আমাদের সাথে এই বাড়িতে থাকবে? ওর তো ড্রয়িং রুমে বসারও যোগ্যতা নাই।
নীলার কথা শুনে জায়ান মুচকি হেসে সোজা গিয়ে একটা সিঙ্গেল সোফায় পা তুলে বসে পড়ল। সবাই অবাক হয়ে জায়ানের দিকে তাকালো। জায়ান শার্টের কলার ঠিক করতে করতে বলল, যোগ্যতা তো মানুষের কর্মে থাকে ম্যাম। আপনাদের মতো বাবার টাকায় ফোটানি মারা মানুষদের কাছে যোগ্যতা মানে শুধু ব্যাংক ব্যালেন্স। আর হ্যাঁ, আমি এই বাড়ির জামাই, আমাকে সম্মান দিতে শিখুন, নইলে সম্মান কিভাবে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। জায়ানের অ্যাটিটিউড দেখে রোজা মনে মনে ক্রাশ খেয়ে গেল। ছেলেটার সাহস আর কথা বলার ধরন তাকে পাগল করে দিচ্ছে। আনোয়ার হোসেন রাগে সোফা থেকে উঠে জায়ানের দিকে তেড়ে আসলেন। তিনি হাত তুললেন জায়ানকে চড় মারার জন্য, কিন্তু জায়ান একটুও নড়ল না, শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। ঠিক সেই মুহূর্তে রোজার দাদিজান ওপর থেকে নিচে নেমে আসলেন। আনোয়ার, হাত নামাও বলছি। আমার নাচ জামাইয়ের গায়ে হাত তোলার সাহস তুমি কোথায় পেলে? মা, তুমি দেখছো না ছেলেটার কত বড় বেয়াদব? আমার মুখের ওপর তর্ক করছে। সামান্য একটা রাস্তার মেকানিক, তার এত বড় সাহস? যোগ্যতার সম্মান টাকার মাপে হয় না আনোয়ার। রোজা যখন ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, তখনও এই বাড়ির জামাই। তুমি তোমার রাগ নিজের কাছে রাখো। রোজা দাদু ভাই, জায়ানকে নিয়ে তোমার রুমে যাও। চলো জায়ান। রোজা জায়ানের হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেল। নীলা রাগে সোফার কুশন ছুঁড়ে মারল। সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে গেলেন। রোজার বেডরুমে ঢুকে জায়ান চারপাশটা অবাক হয়ে দেখতে লাগলো। পুরো রুমটা একটা রাজপ্রাসাদের মতো। বিশাল খাট, দামি ফার্নিচার আর এসি চলছে। তুমি ওই দিকের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য আমি কিছু নতুন জামা কাপড় বের করে রাখছি। আমার নতুন জামা কাপড়ের দরকার নাই ম্যাম। আমার ব্যাগে আমার জামা আছে, আমি ওগুলোই পরবো। ম্যাম বলা বন্ধ করো জায়ান। আমি তোমার স্ত্রী, আমাকে রোজা বলে ডাকবে। আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। আপনার স্ট্যান্ডার্ড আপনার কাছে রাখুন রোজা ম্যাম। আমি আপনার বিপদে সাহায্য করেছি, তার মানে এই না যে আমি নিজের সত্তা ভুলে যাব। আমি যেমন আছি তেমনই থাকবো। আপনি যদি ভাবেন আপনার টাকায় আমি ফুটানি মারবো, তাহলে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। তুমি এত জিদ্দি কেন জায়ান? আমি তো তোমার ভালোই চাইছি। আমার ভালো আমাকে বুঝতে দিন। আপনার দয়া আমার দরকার নাই। আমি ফ্রেশ হতে যাচ্ছি। জায়ান ওয়াশরুমে চলে গেল। রোজা অবাক হয়ে জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এই পিচ্চি ছেলেটার আত্মসম্মান বোধ তাকে বারবার মুগ্ধ করছে। স্বামীর মতো ছেলেরা যেখানে রোজার টাকার পেছনে ঘুরতো, সেখানে জায়ান রোজার টাকাকে পাত্তাই দিচ্ছে না। কিছুক্ষণ পর জায়ান একটা সাধারণ টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। রোজা তোয়ালে নিয়ে এগিয়ে গেল। এদিকে আসো, চুল মুছে দিচ্ছি। এইভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। আমি বাচ্চা না ম্যাম, নিজের চুল আমি নিজেই মুছতে পারি। আপনি ঘুমান, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। সোফায় কেন? খাট তো অনেক বড়, তুমি খাটের এক পাশে ঘুমাও। আমি গরিব হতে পারি, কিন্তু আমার নীতিবোধ আছে। আমরা স্বামী স্ত্রী ঠিকই, কিন্তু আমাদের মাঝে কোনো ভালোবাসা নাই। এইটা একটা চুক্তির বিয়ে, তাই আমি সোফাতেই ঠিক আছি। জায়ান সোফায় একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল। রোজা খাটে শুয়ে একদৃষ্টিতে জায়ানের দিকে তাকিয়ে থাকলো। ছেলেটার প্রতি তার ভেতরে একটা অদ্ভুত মায়া কাজ করছে। সকালে ঘুম থেকে উঠে রোজা দেখলো জায়ান রুমে নেই। সে দ্রুত নিচে নেমে দেখলো ডাইনিং টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে। জায়ান একটা সাধারণ শার্ট পরে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জায়ান, তুমি কোথায় যাচ্ছ ব্রেকফাস্ট না করে? আমার কাজে যাচ্ছি ম্যাম, গ্যারেজে অনেক কাজ পড়ে আছে। বাহ, এইবারে জামাই যাবে গ্যারেজে মেকানিকের কাজ করতে? আপু, তোর জামাই তো আমাদের সম্মান একদম রাস্তায় মিশিয়ে দেবে। মানুষ জানলে কি বলবে? মানুষ কি বলবে সেটা নিয়ে আপনারা ভাবুন।
আমি সৎ পথে কাজ করে খাই, চুরি করি না। মেকানিকের কাজ করা কোনো অপরাধ না। আর সম্মান যদি এতই ঠুনকো হয় যে আমার কাজের জন্য চলে যাবে, তাহলে সেই সম্মান না থাকাই ভালো। তুই বেশি কথা বলছিস। কালকে সামি ভাইকে তুই কিভাবে মারলি সেটা আমরা ভুলে যাই নাই। সামি ভাইকে গিয়ে বলবেন, সে যদি তানিয়ার মতো আরো কোনো মেয়ের জীবন নষ্ট করতে চায়, তাহলে পরের বার শুধু মারবো না, সোজা পুলিশে দিব। রোজা, তোর এই বিহাতুম স্বামীকে আমার চোখের সামনে থেকে দূর হতে বল। আমার সকালের খাওয়াটা ও নষ্ট করে দিল। আবু, জায়ান তো খারাপ কিছু বলে নাই, তোমরা কেন ওকে অযথা কথা শোনাচ্ছ? রোজা ম্যাম, আপনি ওনাদের সাথে তর্ক করবেন না। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। জায়ানের কারো কথার উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রোজা মুচকি হাসলো। জায়ানের এই স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো তার খুব ভালো লাগে। রোজা দ্রুত রেডি হয়ে অফিসের দিকে রওনা হলো। এদিকে জায়ান গ্যারেজে পৌঁছতেই তার ছোটবেলার বন্ধু কাউসার এগিয়ে আসলো। কিরে দোষ, শুনলাম তুই নাকি অনেক বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করেছিস, ঘটনা কি? ঘটনা অনেক লম্বা, পরে সব খুলে বলবো। এখন আগে বলো, গাড়ির কাজ কত দূর? কাজ তো প্রায় শেষ, কিন্তু তুই ওই বাড়িতে থাকবে কিভাবে? ওরা তো তোকে প্রতি পদে পদে অপমান করবে। ওই বাড়ির মানুষের তো টাকার অনেক অহংকার। অহংকার তো মানুষের পতনের মূল রে দোস্ত। আমি ওইসব পাত্তাই দেই না। আমার শুধু দাদির চিকিৎসার টাকাটা শোধ করতে হবে, তারপর ওই বাড়ি থেকে আমি চলে আসব। এমন সময় কাউসারের ছোট বোন আয়েশা একটা টিফিন ক্যারিয়ার নিয়ে গ্যারেজে ঢুকলো। আয়েশা জায়ানকে নিজের ভাইয়ের মতোই সম্মান করে। জায়ান ভাই, তুমি নাকি বিয়ে করেছো? আমাকে তো একবারও জানালে না। এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে খাবার রান্না করে এনেছি। আরে আয়েশা পাগলি, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সব হঠাৎ করেই হয়ে গেল। তুই মন খারাপ করিস না। দেখি তুই কি রান্না করেছিস। তুমি ওই বাড়িতে ঠিক মতো খেতে পারবে তো ভাই? বড়লোকদের বাড়ির খাবার তো অন্যরকম হয়। আমার তো আবার সাধারণ ভাত ডাল পছন্দ। তুই চিন্তা করিস না, আমি ঠিক ম্যানেজ করে নিব। তুই পড়ালেখা ঠিক মতো করছিস তো? হ্যাঁ ভাইয়া, তোমার দোয়ায় সব ভালো চলছে। তুমি খেয়ে নাও, আমি পানি দিচ্ছি। জায়ান হাসি মুখে আয়েশার আনা খাবার খেতে লাগলো। আয়েশা জায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আয়েশার সাথে জায়ানের এই হাসি মুখের কথা বলাটা রাস্তার ওপাশ থেকে কেউ একজন দেখছিল। সে আর কেউ না, স্বামী। স্বামী তার গাড়িতে বসে আয়েশা আর জায়ানের ছবি তুলে নিল। তার ঠোঁটে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এবারও দেখবো রোজা তোকে কিভাবে বাঁচায়। সামান্য মেকানিক হয়ে আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছিস। তোর জীবন আমি শেষ করে দিব। তোর বিয়ের নাটক আমি একদিনই ভাঙবো। অফিসে রোজা তার পার্সোনাল সেক্রেটারি মিতুর সাথে মিটিং করছিল। মিতু রোজার খুব কাছের বন্ধুও বটে। রোজা, তুই কাল রাতে যা করছিস সেটা পুরো শহরে ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে তোর আর তোর নতুন হাজবেন্ডকে নিয়ে অনেক কথা হচ্ছে। মানুষ তো কথা বলবেই মিতু। আমি স্বামীকে বিয়ে করলে আমার পুরো জীবনটা শেষ হয়ে যেত। জায়ান ছেলেটা স্বামীর চেয়ে হাজার গুণে ভালো। কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ড তো আমরা কিছুই করি না। তুই এত বড় কোম্পানির সিও আর এই একটা মেকানিক্স, তোদের লেভেল তো এক না দোষ। ব্যাকগ্রাউন্ড দিয়ে কি হয় মিতু? ছেলেটার ভেতরে সততা আছে, আত্মসম্মান আছে। আমি ওকে আমার কোম্পানিতে জব অফার করতে চেয়েছিলাম, কিন্তু ও মুখের উপর না করে দিয়েছে। ও নিজের পায়ে দাঁড়াতে চায়। ঠিক তখনই রোজার কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো স্বামী। তার মুখে একটা নকল হাসি। রোজা স্বামীকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। তুমি এখানে কি করছো স্বামী? তোমাকে না আমি অফিসে আসতে নিষেধ করেছিলাম? রুবেল, বডিগার্ড কোথায়? আরে কুল রোজা, আমি তো তোমাকে শুধু একটা সত্যি কথা জানাতে এসেছি। তুমি যাকে এত সৎ আর ভালো মানুষ ভাবছো, সে আসলে একটা লুচ্চা। স্বামী, নিজের মুখ সামলে কথা বলো। জায়ান সম্পর্কে একটা বাজে কথা আমি শুনতে চাই না। বিশ্বাস হচ্ছে না তো? ওই দেখো প্রমাণ। স্বামী তার ফোন থেকে জায়ান আর আয়েশার হাসি মুখে কথা বলার ছবিগুলো রোজাকে দেখালো। ছবিতে আয়েশা জায়ানকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এমন একটা মুহূর্তও ছিল।
ছবিগুলো দেখে রোজার বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। তীব্র ঈর্ষার কষ্টে তার চোখ লাল হয়ে গেল, কিন্তু সে স্বামীর সামনে নিজেকে শক্ত রাখলো। দেখলে তো, সকালে তোমার বাসা থেকে বের হয়ে অন্য মেয়ের সাথে রোমান্স করছে। এই ছেলে তোমার টাকার লোভে তোমাকে বিয়ে করেছে রোজা। ও তোমাকে ধোকা দিচ্ছে। তোমার প্রমাণ দেখানো শেষ, এবার তুমি আসতে পারো। আমার স্বামীর সাথে কে কথা বলবে আর কে কথা বলবে না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। গেট আউট ফ্রম মাই অফিস। তুমি পরে অনেক পস্তাবে রোজা। এই ছেলে তোমাকে রাস্তায় বসাবে, আমি বলে গেলাম। স্বামী রেগে অফিস থেকে বেরিয়ে গেল। মিতু রোজার কাঁধে হাত রেখে বলল, রোজা তুই ঠিক আছিস তো? ছবিগুলো দেখে মনে হচ্ছে মেয়েটার সাথে জাইনের খুব ভালো সম্পর্ক। ছেলেটা সত্যি তোকে ঠকাচ্ছে না তো? আমি কিছু জানি না মিতু, আমার মাথা কাজ করছে না। আমি আজ আর কোনো মিটিং করব না, আমি বাসায় যাচ্ছি। রোজা দ্রুত অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠল। তার মন জুড়ে শুধু একটাই প্রশ্ন, মেয়েটা কে? জায়ান কি সত্যিই তাকে ঠকাচ্ছে? দুপুরে গ্যারেজের কাজ শেষ করে জায়ান হসপিটালে গেল দাদির খবর নিতে। ডাক্তার ফারহান জানালেন দাদির অপারেশন সফল হয়েছে। জায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর সে নিজের ল্যাপটপটা খুলে হসপিটালের ওয়েটিং রুমে বসে কিছু কোভিং এর কাজ করতে লাগলো। তার চোখ মুখ অসম্ভব সিরিয়াস। সন্ধ্যায় জায়ান যখন বাড়িতে ফিরল তখন রোজা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। জায়ানকে দেখেই রোজার রাগে গা জ্বলতে লাগলো। জায়ান চুপচাপ রোজাকে পাশ কাটিয়ে ওপরে নিজের রুমে চলে যেতে নিলেই রোজা তাকে ডাক দিল। দাঁড়াও জায়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন, কি কথা? আমি খুব টায়ার্ড, সারাদিন কাজ করে এসেছি। সারাদিন কি গ্যারেজে গাড়ির কাজ করছো নাকি অন্য কোনো মেয়ের সাথে সময় কাটিয়েছো? রোজার কথা শুনে জায়ান অবাক হয়ে বলল। সে ভ্রুকুচকে রোজার দিকে তাকালো। আপনার কথার মানে কি? আমি অন্য মেয়ের সাথে সময় কাটাতে যাব কেন? মিথ্যা বলবে না জায়ান, আমি সব জানি। আজ সকালে গ্যারেজে যে মেয়েটা তোমার জন্য খাবার নিয়ে গেছিল সে কে? তোমার সাথে তার সাথে তোমার কি সম্পর্ক? জায়ান বুঝতে পারলো কেউ হয়তো আয়েশার সাথে তার ছবি রোজাকে দেখিয়েছে। জায়ান হালকা হেসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। আপনাকে নিশ্চয়ই সামি ভাই এসে এই কথা বলেছে। ওনার তো আর কোনো কাজ নাই, সারাদিন অন্যের পিছনে গোয়েন্দাগিরি করা ছাড়া উনি আর কি বা পারে? কথা ঘোরাবে না জায়ান, আমি জানতে চাই মেয়েটা কে। তুমি আমাকে বিয়ে করেছো ঠিকই, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক থাকলে আমি সেটা কিছুতেই মেনে নেব না। আপনি আমাকে সন্দেহ করছেন রোজা ম্যাম? যে মেয়েটার কথা আপনি বলছেন সে আমার বন্ধু কাউসারের ছোট বোন আয়েশা। ও আমাকে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে। আমি ওকে ছোট বোনের মতোই দেখি, আর আপনি কি না আমাকে সন্দেহ করছেন? আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি বলছো? আমার তো ওই ছবিগুলো দেখে অন্যরকম মনে হলো। বিশ্বাস না হলে করার দরকার নাই। আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য না। আমি জানি আমি কোনো ভুল করি নাই। আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। জায়ান রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। রোজা সোফায় বসে নিজের চুল টানতে লাগলো। সে বুঝতে পারছে না সে কেন জায়ানকে নিয়ে এতটা পজিটিভ ফিল করছে। জায়ান তো তার সত্যিকারের স্বামী না, তবুও জায়ানের আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখলে তার কেন এত জেলাস লাগে। রাত 10টা। জায়ান রুমে বসে তার ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। রোজা রুমে ঢুকে দরজা লক করে দিল। জায়ান একবার রোজার দিকে তাকিয়ে আবার স্ক্রিনে মনোযোগ দিল। তুমি এখনো ল্যাপটপ নিয়ে কি করছো? সারাদিন কাজ করে এসেছো, এখন তো ঘুমানো উচিত। আমার কিছু পার্সোনাল কাজ আছে ম্যাম, আপনি ঘুমান। আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই জায়ান। আমি আজ তোমার উপর রাগ করেছিলাম কারণ আমি চাই না সামি বা নীলা তোমাকে নিয়ে আমাকে কোনো কথা শোনানোর সুযোগ পায়। আপনি ওদের কথা শুনে আমাকে সন্দেহ করলেন? আপনি তো বলেছিলেন আপনি আমার দায়িত্ব নিয়েছেন, তাহলে এইটুকু বিশ্বাস তো আপনার আমার উপর রাখা উচিত ছিল। আমাকে বিশ্বাস না করে আপনি ওই স্বামীর ছবিকে বিশ্বাস করলেন। আমি সরি জায়ান, আমার মাথা ঠিক ছিল না। স্বামী যখন ছবিগুলো দেখালো আমার খুব রাগ উঠেছিল, আমি আসলে জেলাস ফিল করছিলাম। রোজার মুখে সরি শুনে জায়ান ল্যাপটপ বন্ধ করে রোজার দিকে তাকালো।
মেয়েটা সত্যিই খুব নরম মনের, শুধু বাইরে থেকে একটা রাগী খোলস পড়ে থাকে। জায়ান মুচকি হেসে রোজার দিকে এগিয়ে গেল। আমি আপনার স্বামী রোজা। আমার জীবনে দাদি ছাড়ার কোনো নারী নাই, আর এখন থেকে আপনি আছেন। আমি কখনো আপনার সম্মান নষ্ট হতে দিব না, এই কথা দিলাম। জায়ানের শান্ত আর গম্ভীর কণ্ঠস্বর শুনে রোজার বুকের ধুকপুকানি বেড়ে গেল। জায়ান খুব সাবলীলভাবে রোজার হাতটা ধরল। আর হ্যাঁ, আপনার এই জেলাস ফিল করাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। অন্তত বুঝলাম আপনার এই শক্ত মনের ভেতরেও একটা নরম হৃদয় আছে। আমি কোনো জেলাস ফিল করি নাই। একদম ফাজলামো করবে না জায়ান। রোজা লজ্জা পেয়ে দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। জায়ান শব্দ করে হেসে দিল। তার এই হাসির শব্দ শুনে রোজার মুখেও একটা মিষ্টি হাসি ফুটে উঠল। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আবার এক নতুন নাটক শুরু হলো। নীলা আর স্বামী মিলে নতুন একটা প্ল্যান করেছে জায়ানকে অপমান করার। নীলা ইচ্ছে করে তার কফির মগটা জায়ানের শার্টের ওপর ফেলে দিল। ওহ নো, আমি খুব সরি জায়ান, আসলে আমার হাত থেকে স্লিপ করে গেছে। তা তোমার তো একটাই শার্ট মনে হয়, এখন তুমি কি পরে কাজে যাবে? নীলার কথা শুনে আনোয়ার হোসেন তাচ্ছিল্যের হাসি হাসলেন। শার্ট কেনার টাকা থাকলে তো কিনবে, ওর তো নুন আনতে পান্তা ফুরায়। রোজা, তুই ওকে কিছু টাকা দিয়ে গিয়ে কয়েকটা শার্ট কিনে আনোক। আমাদের বাড়ির জামাই হয়ে এমন ফকরের মতো ঘুরলে তো আমাদের এই প্রেস্টিজ পাংচার হবে। আব্বু, নীলা ইচ্ছে করে কফিটা জায়ানের গায়ে ফেলেছে, আমি দেখেছি, আর তুমি ওকে অপমান করছো। রোজা, শান্ত হন। জায়ান টিস্যু দিয়ে নিজের শার্টের কফিটা মুছে নিল। তারপর নীলার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ম্যাম, শার্টের দাম খুব বেশি না, আমি আজই নতুন শার্ট কিনে নিব। কিন্তু আপনার মনের ভেতরে যে নোংরামি জমে আছে, সেটা তো দুনিয়ার সব টাকা দিয়েও পরিষ্কার করা যাবে না। আর শ্বশুর মশাই, প্রেস্টিজ তো আপনাদের সেদিনই পাংচার হয়ে গেছিল, যেদিন আপনাদের মেয়ের হবু বর বিয়ের আসরে অন্য মেয়ের কাছে এক্সপোজড হয়েছিল। আমি তো শুধু আপনাদের মেয়ের সম্মান বাঁচিয়েছি। জায়ানের কথায় আনোয়ার হোসেন রাগে লাল হয়ে গেলেন। নীলার মুখটা অপমানে কালো হয়ে গেল। বেয়াদব ছেলে, আমার বাড়িতে বসে আমাকে কেন দিছিস? আমি ছেলে তোকে এখনো এ বাড়ি থেকে বের করে দিতে পারি। আমি তো একদিনও থাকতে চাই নাই, আপনার মেয়েই আমাকে জোর করে এনেছে। তবে হ্যাঁ, আমি খুব দ্রুতই আমার দাদির চিকিৎসার টাকা শোধ করে এই বাড়ি থেকে চলে যাব। আপনারা নিশ্চিন্ত থাকুন। জায়ান আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত নিজের রুমে গিয়ে আর একটা টি শার্ট পরে বাসা থেকে বেরিয়ে গেল। রোজার আগে ব্রেকফাস্ট না করেই উঠে দাঁড়ালো। আব্বু, তোমরা যদি জায়ানের সাথে এমন ব্যবহার চালিয়ে যাও, তাহলে আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব। ও আমার স্বামী, ওর অপমান আমি সহ্য করব না। রোজা গটগট করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা ছেলেটার পিছনে কেন লেগেছো? ও তো খারাপ কিছু বলে নাই, ওকে একটু ওর মতো থাকতে দাও না। তুমি চুপ করো সালমা। ওই রাস্তার ছেলে আমার মেয়েকে জাদু করেছে। আমি খুব তাড়াতাড়ি ওকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। অফিসে গিয়ে রোজা কাজে মন দিতে পারছিল না। বারবার জায়ানের অপমানিত মুখটা তার চোখে ভাসছিল। সে মিতুকে ডেকে বলল, মিতু, জায়ানের দাদির চিকিৎসার জন্য ডাক্তার ফারহানকে কত টাকা পে করতে হয়েছে সেইটার একটা ডিটেলস আমাকে দাও তো। কেন? ওই ছেলে কি টাকা ফেরত দিবে নাকি? হ্যাঁ, ও খুব জিদ্দি। ও টাকা শোধ করার জন্য পাগলের মতো কাজ করছে। আমি চাই না ও এত কষ্ট করুক। আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমি আমার কোম্পানির একটা পার্ট টাইম আইটি কনসালটেন্ট খুঁজছি। আমি জায়ানকে ওই পোস্টে নিয়োগ দিতে চাই, কিন্তু ও তো আমার দয়ায় চাকরি নেবে না। তাই তোকে একটা কাজ করতে হবে। তুই বেনামে ওর কাছে একটা জবের অফারটা পাঠাবি। তুই শিওর ও আইটির কাজ পারবে? ও তো মেকানিক। ওর ল্যাপটপে আমি কাল রাতে কিছু কোডিং এর কাজ করতে দেখেছি। ও সাধারণ মেকানিক না মিতু, ওর ভেতরে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তুই শুধু অফারটা পাঠা। মিতু মাথা নেড়ে সম্মতি জানালো। এদিকে জায়ান গ্যারেজে কাজ করার সময় হঠাৎ তার ল্যাপটপে একটা সিকিউরড মেইল আসলো। মেইলটা ওপেন করেই জায়ান চমকে উঠল।
কেউ একজন তাকে একটা বিশাল আইটি প্রজেক্টের অফার করেছে, যার পেমেন্ট অনেক হাই। জায়ান বুঝতে পারলো এইটা হয়তো রোজারই কোনো কাজ। সে মুচকি হেসে মেইলটার রিপ্লাই টাইপ করতে শুরু করলো। ম্যাম, আপনি আমাকে সাহায্য করতে চাইছেন সেটা আমি জানি, কিন্তু আমার আসল পরিচয় যেদিন আপনি জানবেন সেদিন হয়তো আপনি নিজেই চমকে যাবেন। আমি তো শুধু একজন মেকানিক না, আমি তানভীর আহমেদের ছেলে। খুব তাড়াতাড়ি আমি আমার সব হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনবো। জায়ান ল্যাপটপ বন্ধ করে আবার গাড়ির কাজে মন দিল। তার চোখে এখন একটা নতুন আগুন জ্বলছে। সে প্রমাণ করতে চায় যে সে কারো দয়ায় বাঁচে না। রাতে রোজা যখন বাসায় ফিরল, সে দেখলো জায়ান ড্রয়িং রুমে বসে দাদিজানের সাথে গল্প করছে। দাদিজান জায়ানকে পেয়ে খুব খুশি। দাদু ভাই, তুমি এত সুন্দর করে কথা বলো, আমার তো শুনতেই ভালো লাগে। আপনি তো আমার নিজের দাদির মতোই দাদিজান, আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে। দাদি যান, আপনি ওকে এত প্রশ্রয় দিচ্ছেন কেন? ও তো মাথায় উঠে যাবে। তুমি চুপ কর রোজা, আমার নাজমাইকে আমি প্রশ্রয় দেব না তো কে দিবে শুনি? তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমরা একসাথে ডিনার করব। ডিনার করার সময় নীলা আর স্বামী আবার নতুন একটা চক্রান্তের প্ল্যান করতে লাগলো। স্বামী নীলাকে মেসেজ পাঠালো। কালকের পানিতে আমরা এমন একটা জাল চালবো যে রোজা নিজেই জায়ানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। তুই শুধু আমার ইন্ডাস্ট্রেশন ফলো করবি। ডান। এই রাস্তার ফকিরকে আমি আর 1 সেকেন্ডও এই বাড়িতে সহ্য করতে পারছি না। ডিনার শেষে রোজা আর জায়ান রুমে আসলো। জায়ান আবার তার ল্যাপটপ নিয়ে বসলো। জায়ান, কাল রাতে আমাদের একটা বিজনেস পার্টি আছে। শহরের সব বড় বড় বিজনেসম্যানরা সেখানে আসবে। তোমাকে আমার সাথে ওই পার্টিতে যেতে হবে। আমি ওইসব পার্টিতে গিয়ে কি করব? আমি সাধারণ মানুষ, আপনাদের ওই হাই সোসাইটির পার্টি আমার জন্য না। প্লিজ জায়ান, তুমি না গেলে সবাই আমাকে নিয়ে অনেক কথা বলবে। সামিও সেখানে থাকবে। আমি চাই তুমি আমার পাশে থাকো, যাতে সামি আমাকে আর কোনো কথা শোনানোর সাহস না পায়। রোজার মুখে প্লিজ শুনে জায়ান ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো। রোজার চোখের দিকে তাকিয়ে সে আর না করতে পারলো না। ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। পার্টিতে আপনি আমার হাত ছাড়বেন না। আমি আপনার স্বামী, সেইটা আমি সবার সামনে প্রমাণ করেই ছাড়ব। জায়ানের কথা শুনে রোজা স্তব্ধ হয়ে গেল। ছেলেটার চোখের ওই তীব্র চাহনি রোজার বুকের ভেতর একটা অদ্ভুত ঝড় তুলে দিল। সে শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আগামীকালের পার্টির জন্য একটা বিশাল ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। সেইটা রোজা বা জায়ান কেউই জানে না। জায়ান কি পারবে রোজাকে এই ষড়যন্ত্র থেকে বাঁচাতে, নাকি নীলা আর স্বামীর চক্রান্তে তাদের সম্পর্ক ভেঙে যাবে? সন্ধ্যার পর রোজাদের বিশাল বাংলোতে সাজ রব। রোজা নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পরনে তার কালো রঙের একটা গর্জিয়াস শাড়ি, চুলগুলো হালকা কার্ল করে ছেড়ে দেওয়া। ঠিক সেই মুহূর্তে জায়ান রুমে ঢুকলো। জায়ানকে দেখে রোজা আয়নার দিকে তাকাতেই মুগ্ধ হয়ে গেল। জায়ান একটা সাধারণ কালো শার্ট আর প্যান্ট পরেছে, কিন্তু জিমের কারণে শার্টটা তার শরীরে একদম পারফেক্টলি ফিট হয়েছে। ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করা। রোজা ঘোর কাটিয়ে বলে উঠল, জায়ান, তুমি একটা সাধারণ শার্ট পরে পার্টিতে যাবে? আমি তো তোমার জন্য একটা দামি স্যুট কিনে এনেছিলাম, ওইটা কোথায়? ম্যাম, আপনাকে আমি আগেই বলেছি, আপনার টাকায় কেনা কোনো কিছু আমি ব্যবহার করব, কাটবো না। আমার এই সাধারণ শার্টেই আমি ঠিক আছি। আর সম্মান কাপড়ে থাকে না, মানুষে থাকে। কিন্তু এই পার্টিতে তো সব হাই প্রোফাইল বিজনেসম্যানরা আসবে। তুমি এইভাবে গেলে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো জায়ান। আমি চাই না কেউ তোমাকে ছোট করে কথা বলুক। কেউ আমাকে ছোট করে কথা বলার সাহস পাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আর যদি কেউ কিছু বলেও, আমি তাদের জবাব দিতে খুব ভালো করেই জানি। আপনি রেডি তো? হ্যাঁ, আমি রেডি। কিন্তু আমার একটা কথা মনে রেখো, পার্টিতে কিন্তু সামি আর নীলাও থাকবে। ওরা কিন্তু তোমাকে অপমান করার কোনো সুযোগই ছাড়বে না। ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করব। চলুন। জায়ান আর রোজা একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামলো।
ডাইনিং স্পেসে আনোয়ার হোসেন আর সালমা বেগম দাঁড়িয়েছিলেন। জায়ানকে এই পোশাকে দেখে আনোয়ার হোসেন মুখ বাঁকালেন। রোজা, তুই কি সত্যি এই ফকিরটাকে নিয়ে পার্টিতে যাবি? আমার সম্মানটা তো এমনিতেই শেষ করেছে, আজ কি আমার বিজনেস পার্টনারদের সামনেও আমাকে অপমানিত হতে হবে? আব্বু, তুমি আবার শুরু করলে? ও আমার হাজবেন্ড, ও আমার সাথেই যাবে। আর সম্মান কাপড়ে মাখা যায় না, এটা তোমাকে কে বোঝাবে? শ্বশুর মশাই, আপনি আমার কাপড় নিয়ে এত ভাবছেন কেন? আমি তো আপনার কোম্পানির শেয়ার চাইতে যাচ্ছি না। আর আপনার সম্মান যদি আমার একটা কালো শার্টের কারণে চলে যায়, তবে সেই সম্মান তো খুব ঠুনকো। বেয়াদব ছেলে, আমার মুখের ওপর কথা বলিস? রোজা মা, তোমরা কি শুরু করলে? পার্টিতে যাওয়ার সময় এই ঝগড়াটা না করলেই কি নয়? রোজা মা, তুই জায়ানকে নিয়ে গাড়িতে ওঠ, আমরা আসছি। রোজা জায়ানের হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। গাড়িতে উঠে রোজা ড্রাইভ করতে শুরু করলো। জায়ান চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। রোজা আর চোখে জায়ানকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেললো। ছেলেটা এত জেদি কেন? কিছুক্ষণের মধ্যেই তারা 5 স্টার হোটেলের গ্র্যান্ড বলরুমে পৌঁছলো। গাড়ি থেকে নেমে জায়ান রোজার দিকে হাত বাড়িয়ে দিল। রোজা মুচকি হেসে জায়ানের হাত ধরলো। দুজনে একসাথে হাত ধরে পার্টি হলে ঢুকতেই সবার নজর তাদের দিকে পড়লো। স্বামী আর নীলা দূর থেকে তাদের দেখে রাগে ফুঁসতে লাগলো। দেখলি নীলা, ওই রাস্তার মেকানিকটা কিভাবে রোজার হাত ধরে ফুটানি মারছে? আজ ওর ফুটানি আমি এমন ভাবে বের করব যে রোজা নিজেই ওকে পুলিশে দিবে। প্ল্যান সব ঠিক আছে তো সামি ভাই? আর যদিও বেঁচে যায় তাহলে কিন্তু আপু আর কোনোদিন ওকে ছাড়বে না। তুই কোনো টেনশন নিস না, হাসিম আঙ্কেলকে আমি সব বুঝিয়ে বলেছি। আজ ওই মেকানিকের খবর আছে। রোজা আর জায়ান ভেতরে ঢুকতেই আনোয়ার হোসেনের ঘর শত্রু হাসিম চৌধুরী তাদের দিকে এগিয়ে আসলো। তার ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি। আরে রোজা মাঝি, কেমন আছো? আর এই ছেলেটাই কি তোমার সেই বিখ্যাত ড্রাইভার স্বামী, যাকে তুমি বিয়ের প্যান্ডেল থেকে তুলে নিয়ে বিয়ে করছো? আসসালামু আলাইকুম হাসিম আঙ্কেল। হ্যাঁ, ও আমার হাজবেন্ড জায়ান। আর ওর ড্রাইভার নয়, ওর নিজের গ্যারেজ আছে, ও একজন মেকানিক। মেকানিক? আনোয়ার সাহেবের মেয়ে একটা মেকানিককে বিয়ে করেছে? আনোয়ার সাহেব, আপনার তো দেখছি দিন দিন রুচি অনেক নিচে নেমে যাচ্ছে। আমাদের মতো বিজনেস সার্কেলে এমন একটা ছেলেকে নিয়ে আসতে আপনার লজ্জা করলো না? হাসিম চৌধুরীর কথায় আনোয়ার হোসেন অপমানে লাল হয়ে গেলেন। তিনি কিছু বলার আগেই জায়ান মুচকি হেসে এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম হাসেম সাহেব। আমার পেশা মেকানিক, এটা সত্যি, কিন্তু আমি সৎ পথে ইনকাম করি। আপনার মতো অন্যের কোম্পানির শেয়ার চুরি করে বা ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে ডিফল্টার হয়ে ফোটানি মারি না। জায়ানের কথা শুনে পুরো পার্টিতে পিনপতন নীরবতা নেমে আসলো। সবাই অবাক হয়ে জায়ানের দিকে তাকালো। হাসিম চৌধুরীর মুখটা অপমানে কালো হয়ে গেল। রোজা অবাক হয়ে জায়ানের দিকে তাকিয়ে থাকলো। ছেলেটার এত সাহস! এই রাস্তার ফকির, তুই আমাকে অপমান করছিস? তুই জানিস আমি কে? আমি খুব ভালো করেই জানি আপনি কে। আপনার কোম্পানির লাস্ট ইয়ারের ট্যাক্স ফাঁকি দেওয়ার ফাইলটা কিন্তু এখনো অডিট কোর্টে পেন্ডিং আছে। বেশি চিল্লাপাল্লা করলে ফাইলটা হয়তো ওপেন হয়ে যেতে পারে। তাই বলছি, নিজের সম্মান নিয়ে এই পার্টি থেকে বেরিয়ে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। হাসিম চৌধুরী আর একটা কথাও বলতে পারলো না। রাগে গজগজ করতে করতে সে সেখান থেকে চলে গেল। আনোয়ার হোসেন অবাক হয়ে জায়ানের দিকে তাকিয়ে থাকলেন। এই রাস্তার মেকানিক ছেলেটা হাসিম চৌধুরীর ট্যাক্স ফাঁকি দেওয়ার খবর জানলো কিভাবে? রোজা জায়ানের হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, তুমি এত কিছু কিভাবে জানো জায়ান? দুনিয়ায় অনেক কিছুই জানতে হয় ম্যাম। চলুন ওই দিকে বসা যাক। জায়ান আর রোজা একটা কর্নারের টেবিলে গিয়ে বসলো। এমন সময় স্বামী আর নীলা তাদের কাছে আসলো। স্বামীর মুখে একটা শয়তানি হাসি। বাহ, জায়ান ভাই তো দেখি বড় বড় ডায়লগ মানে শিখে গেছে। তা ভাই, গ্যারেজের কালি মেখে তো অনেক বড় লোকের সাথে হাত মেলালে, কেমন লাগছে এই হাই সোসাইটি? আপনাদের মতো স্বার্থপর আর ধোঁকাবাজদের সোসাইটির চেয়ে আমার গ্যারেজের কালি অনেক বেশি পবিত্র সামি ভাই।
অন্তত সেখানে কেউ তানিয়ার মতো কোনো মেয়ের জীবন নষ্ট করার প্ল্যান করে না। তানিয়ার নাম শুনে স্বামীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে রেগে গিয়ে জায়ানকে কিছু বলতে যাবে, ঠিক তখনই পার্টির এক কোণ থেকে নীলা চিৎকার করে উঠল। আমার হার, আমার ডায়মন্ডের নেকলেসটা পাওয়া যাচ্ছে না। নীলার চিৎকারে সবাই তার দিকে ছুটে গেল। আনোয়ার হোসেন দৌড়ে আসলেন। কি হয়েছে নীলা, তুই এত চিৎকার করছিস কেন? খালুজান, আমার গলার ডায়মন্ডের নেকলেসটা পাওয়া যাচ্ছে না। এই পার্টিতে আসার সময়ও আমার গলায় ছিল, কেউ একজন সেটা চুরি করেছে। এই পার্টিতে তো সবাই আমাদের পরিচিত আর রেসপেক্টফুল মানুষ, এখানে চুরি করবে কে? ওয়েট, চোর তো আমাদের সামনেই আছে। স্বামী কথাগুলো বলে সরাসরি জায়ানের দিকে আঙ্গুল তুলে ধরলো। সবাই অবাক হয়ে জায়ানের দিকে তাকালো। রোজা রাগের সামনে এগিয়ে আসলো। স্বামী, তুমি আমার স্বামীর দিকে আঙুল তুলছো? তোমার সাহস কত বড়! রোজা, তুমি বুঝতে পারছো না এই পার্টিতে ওর মতো রাস্তার ফকির ছাড়া আর কে আছে যে ডায়মন্ডের নেকলেস চুরি করবে? ওর দাদির চিকিৎসার জন্য তো অনেক টাকার দরকার। নিশ্চয়ই ও সুযোগ পেয়ে নীলার গলা থেকে নেকলেসটা খুলে নিয়েছে। হ্যাঁ আপু, স্বামী ভাই ঠিকই বলেছে। জায়ান আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমার নেকলেসটা চুরি করেছে। আমি ওকে সার্চ করতে চাই। আমি আগে বলেছিলাম এই রাস্তার ছেলেটাকে এই পার্টিতে আনা ঠিক হবে না। এখন দেখলি তো রোজা, আমার পরিবারের সম্মানটা আজ একদম ধুলে মিশিয়ে দিল। এই ছেলে, তুই এখনই তোর পকেট চেক কর। আব্বু, তুমিও ওদের কথায় সায় দিচ্ছ? জায়ান কখনো এমন কাজ করতে পারে না। আমি ওকে খুব ভালো করে চিনি। রোজা, আপনি শান্ত হন। জায়ান একদম শান্ত গলায় কথাগুলো বলল। তার চেহারায় বিন্দুমাত্র ভয় বা টেনশন নেই। সে স্বামীর চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। সামি ভাই, আপনি যখন এত কনফিডেন্সের সাথে বলছেন যে আমি চুরি করেছি, তাহলে আমাকে সার্চ করেই দেখুন। কিন্তু যদি আমার কাছে নেকলেস না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনাকে সবার সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। রাজি? তুই বেশি দেমাগ দেখাচ্ছিস। আমি নিজে তোর পকেট চেক করব। স্বামীর সামনে এগিয়ে এসে জায়ানের পকেট চেক করতে লাগলো। প্রথম পকেট ফাঁকা, দ্বিতীয় পকেটও ফাঁকা। কিন্তু জায়ানের জ্যাকেটের ভেতরের পকেটে হাত দিতেই স্বামীর মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। সে পকেট থেকে চকচকে ডায়মন্ডের নেকলেসটা বের করে সবার সামনে তুলে ধরলো। পুরো পার্টিতে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। রোজা স্তব্ধ হয়ে গেল। আনোয়ার হোসেন রাগে ফেটে পড়লেন। তুই একটা চোর, আমার বাড়িতে বসে তুই আমার মেয়ের বোনের জিনিস চুরি করছিস। আজ আমি তোকে পুলিশের হাতে তুলে দেব। রুবেল, সিকিউরিটি ডাকো। আপু, এবার তো নিজের চোখে দেখলি তোর জামের আসল রূপ। ও তো একটা চোর। জায়ান, এটা কিভাবে সম্ভব? তুমি এটা চুরি করেছো? রোজার চোখে পানি চলে আসলো। তার বিশ্বাস ভেঙে যাচ্ছে দেখে জায়ানের বুকের ভেতরটা একটু ব্যথা করে উঠল। কিন্তু জায়ান নিজেকে সামলে নিয়ে উচ্চস্বরে হেসে উঠল। বাহ সামি ভাই, বাহ! আপনার প্ল্যানিংটা তো বেশ দারুণ, কিন্তু আপনি একটা জিনিস ভুলে গেছেন। কিসের প্ল্যানিং? তুই চোর, প্রমাণ তো সবার সামনে। পুলিশ আসুক, তোর গ্যারেজের সব কালি আমি জেলে বের করব। পুলিশ তো অবশ্যই আসবে, কিন্তু আমাকে ধরার জন্য নয়, আপনাকে ধরার জন্য। জায়ান তার পকেট থেকে নিজের ফোনটা বের করলো। তারপর হোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, ম্যানেজার সাহেব, এই বলরুমের সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমটা তো 3 তলায়, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ সামি ভাই খুব চালাক। সে আগেই সিকিউরিটি গার্ডকে টাকা খাইয়ে এই রুমের সিসিটিভি ফুটেজ ডিলিট করিয়ে দিয়েছে, যাতে তার চুরির প্ল্যানটা কেউ দেখতে না পায়। তুই আজে বাজে কি বকছিস? তুই চুরি করেছিস, এখন বাসার জন্য গল্প বানাচ্ছিস? গল্প তো আপনি বানিয়েছেন সামি ভাই, আর আমি সেই গল্পের ক্লাইম্যাক্স পাল্টে দিয়েছি। জায়ান তার ফোনে কিছু একটা টাইপ করে হোটেলের প্রজেক্টরের সাথে কানেক্ট করে দিল। মুহূর্তের মধ্যেই বিশাল স্ক্রিনে হোটেলের সিসিটিভি ফুটেজ প্লে হতে লাগলো। সবাই অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালো।
ফুটেজ পরিষ্কার দেখা যাচ্ছে। নীলা নিজের নেকলেসটা খুলে স্বামীর হাতে দিচ্ছে। এরপর স্বামী যখন জায়ানের পাশ দিয়ে যাচ্ছিল তখন খুব সুকৌশলে নেকলেসটা জায়ানের জ্যাকেটের পকেটে ঢুকিয়ে দিচ্ছে। ভিডিওটা শেষ হতেই পুরো বলরুমে পিনপতন নীরবতা নেমে আসলো। স্বামী আর নীলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আনোয়ার হোসেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। রোজা রাগে কাঁপতে কাঁপতে স্বামীর দিকে এগিয়ে গেল। ঠাস! রোজা সজোরে স্বামীর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। স্বামী গালে হাত দিয়ে থমকে গেল। তুমি এতটা নীচ স্বামী, আমাকে ঠকানোর জন্য, এখন আমার স্বামীর সম্মান নষ্ট করার জন্য এত বড় একটা চক্রান্ত করলি? তুই আর নীলা মিলে আমার জীবনটা শেষ করে দিতে চাস? আপু, আমাকে ক্ষমা করে দে। স্বামী ভাই আমাকে বাধ্য করেছে এই কাজটা করতে। তুই চুপ কর নীলা, আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর স্বামী, তুই এক্ষুনি এই পার্টি থেকে বের হবি, নইলে আমি তোকে পুলিশের হাতে তুলে দিব। স্বামী অপমানে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। নীলাও কাঁদতে কাঁদতে চলে গেল। আনোয়ার হোসেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তিনি জায়ানের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করে দেও জায়ান, আমি না বুঝেই তোমাকে অনেক অপমান করেছি। তুমি আজ আবারও আমার পরিবার সম্মান বাঁচালে। শ্বশুর মশাই, ক্ষমা চাওয়ার দরকার নেই। শুধু একটা কথা মনে রাখবেন, চকচক করলেই শোনা হয় না। আমি আসছি। জায়ান রোজার দিকে একবার তাকিয়ে হলরুম থেকে বেরিয়ে গেল। রোজা দৌড়ে জায়ানের পিছনে গেল। হোটেলের বাইরে এসে রোজা জায়ানের হাত ধরলো। জায়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ওই 1 সেকেন্ডের জন্য হলেও তোমাকে সন্দেহ করেছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে। ম্যাম, মানুষের মন তো, চোখের সামনে প্রমাণ দেখলে তো সন্দেহ হবেই। আমি কিছু মনে করিনি। চলুন বাসায় যাওয়া যাক। জায়ান আর রোজা গাড়িতে উঠে বাসার দিকে রওনা হলো। গাড়িতে দুজনের মাঝে গভীর নীরবতা। রোজা বুঝতে পারছে এই ছেলেটা সাধারণ কোনো মেকানিক নয়। সে কয়েক মিনিটের মধ্যে হোটেলে ডিলিট হয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ কিভাবে রিকভার করলো? ওর ল্যাপটপও সারা রাত কি কাজ করে? এই প্রশ্নগুলো রোজার মাথায় ঘুরপাক খাচ্ছে। বাসায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে জায়ানের ফোনটা বেজে উঠল। জায়ান কল রিসিভ করতেই অপর পাশ থেকে ডাক্তার ফারহানের নার্ভাস কণ্ঠ ভেসে আসলো। জায়ান, তুমি এক্ষুনি হসপিটালে আসো। তোমার দাদিমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওনার কন্ডিশন খুব ক্রিটিক্যাল জায়ান। আমরা চেষ্টা করছি। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আগামী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। কি? আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। জায়ানের হাত থেকে ফোনটা পড়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। রোজা ঘাবড়ে গিয়ে ব্রেক কষে গাড়ি থামালো। কি হয়েছে জায়ান, তুমি কাঁদছো কেন? রোজা, আমার দাদিমা, ওনার অবস্থা খুব খারাপ। আমাকে হসপিটালে যেতে হবে। আমার দাদিমা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। ওনার কিছু হয়ে গেলে আমি মরে যাব। তুমি শান্ত হও জায়ান, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। তুমি কেঁদো না প্লিজ। রোজা গাড়ি ঘুরিয়ে ফুল স্পিডে হসপিটালের দিকে রওনা হলো। জায়ান গাড়ি থেকে নেমেই পাগলের মতো দৌড়ে আইসিইউ এর সামনে গেল। ডাক্তার ফারহান বাইরে দাঁড়িয়েছিলেন। ডাক্তার সাহেব, আমার দাদিমা কেমন আছে? ওনার কিছু হয়নি তো? ওনার চিকিৎসার জন্য আরও কিছু ইম্পোর্টেড মেডিসিনের দরকার, যেগুলো এই মুহূর্তে আমাদের কাছে নেই। আপনি মেডিসিনের নাম দিন, আমি আমার গ্যারেজ বিক্রি করে হলেও মেডিসিন আনবো। জায়ান তুমি শান্ত হও। ডাক্তার ভাই, আপনি আমাকে লিস্ট দিন, আমি এক্ষুনি মেডিসিনের ব্যবস্থা করছি। রোজা নিজের ফোন থেকে মিতুকে কল করে মেডিসিনগুলোর ব্যবস্থা করতে বলল। জায়ান আইসিইউ এর গ্লাসের বাইরে থেকে দাদিমার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দে রোজার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। যে ছেলেটা এত অপমান, এত চক্রান্তের মাঝেও একটু শব্দ করেনি, এত শক্ত থেকেছে, সেই ছেলেটা আজ একটা বাচ্চার মতো কাঁদছে। রোজা জায়ানের কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জায়ান রোজার বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। রোজা, আমার দাদিমাকে বাঁচান প্লিজ। আমার বাবা মা আমাকে ছোটবেলায় রাস্তায় ফেলে দিয়েছিল। এই দাদিমা মানুষের বাসায় কাজ করে আমাকে বড় করেছে। আজ যখন আমি ওনাকে সুখ দেওয়ার সুযোগ পেলাম, তখনই আল্লাহ ওনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে কেন? জায়ান প্লিজ কেঁদো না। আমি কথা দিচ্ছি, তোমার দাদিমার কিছুই হবে না। আমি আমার সবটুকু দিয়ে ওনাকে বাঁচাবো, তুমি একটু ভরসা রাখো। রাত গভীর হতে লাগলো।
মিতু মেডিসিন নিয়ে চলে আসলো। রোজা নিচে দাঁড়িয়ে থেকে সব মেডিসিন ডাক্তারদের বুঝিয়ে দিল। জায়ান ক্লান্ত হয়ে ওয়েটিং রুমের একটা বেঞ্চে বসেছিল। রোজা গিয়ে দেখলো জায়ান মাথা নিচু করে বসে আছে। জায়ান চলো একটু ছাদের দিকে যাই, এখানে বসে থাকলে তোমার দম বন্ধ লাগবে। রোজা জায়ানের হাত ধরে হসপিটালের ছাদে নিয়ে গেল। রাতের ফাঁকা ছাদ, আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে, ঠান্ডা হাওয়া বইছে। জায়ান ছাদের রেলিং এ হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখ এখনো ছলছল করছে। রোজা পেছন থেকে গিয়ে জায়ানের পাশে দাঁড়ালো। জায়ান, তুমি কি আমাকে তোমার অতীত সম্পর্কে কিছু বলবে? তুমি তো 8-10টা সাধারণ ছেলের মতো নাও। তোমার জ্ঞান, তোমার সাহস, আর ওই সিসিটিভি ফুটেজ হ্যাক করা, তুমি আসলে কে জায়ান? রোজার কথা শুনে জায়ান একটা দীর্ঘশ্বাস ফেললো। সে রোজার চোখের দিকে তাকিয়ে একটা বিষণ্ণ হাসি দিল। আপনি সত্যিটা জানতে চান ম্যাম? তাহলে শুনুন, আমি কোনো সাধারণ মেকানিক নই। আমার নাম জায়ান আহমেদ। দেশের অন্যতম শীর্ষ টেক কোম্পানি নেক্সাস আইটির মালিক তানভীর আহমেদ আমার জন্মদাতা পিতা। কি, তুমি তানভীর আঙ্কেলের ছেলে? কিন্তু ওনার তো একটাই ছেলে, সোহেল। তুমি যদি ওনার ছেলে হও, তাহলে তুমি রাস্তায় মেকানিকের কাজ করছো কেন? কারণ সোহেল আমার সৎ ভাই। আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা লায়লা নামের এক মহিলাকে বিয়ে করে। লায়লা আর সোহেল মিলে চক্রান্ত করে আমাকে আর আমার দাদিমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবা তাদের কথায় অন্ধবিশ্বাস করে আমাকে ত্যায্য পুত্র করে। তখন আমার বয়স মাত্র 12 বছর। এই দাদিমা আমাকে নিয়ে বস্তিতে এসে ওঠে। মানুষের বাসায় কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে। জায়ানের কথাগুলো শুনে রোজা স্তব্ধ হয়ে গেল। তার চোখের পানি বাদ মানল না। সে জায়ানের হাতটা শক্ত করে চেপে ধরলো। আমি আইটিতে অনেক ভালো ছিলাম ম্যাম। আমি বস্তিতে বসে ল্যাপটপ দিয়ে কোডিং শিখেছি, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেছি। আমি দিনের বেলায় গ্যারেজে কাজ করি দাদির চিকিৎসার টাকার জন্য, আর রাতে আমি একজন ফ্রিল্যান্স সাইবার এক্সপার্ট। আমি আমার বাবার কোম্পানির সব অপকর্মের হিসাব রাখছি। খুব তাড়াতাড়ি আমি আমার মায়ের সম্মান আর আমার দাদির কষ্টের প্রতিশোধ নিব। জায়ান, তুমি এত কষ্ট বুকে চেপে রেখেছো, আর আমি তোমাকে কত ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দাও জায়ান। রোজা কান্নায় ভেঙে পড়ে জায়ানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। জায়ানও 2 হাত দিয়ে রোজাকে জড়িয়ে ধরলো। আপনি কাঁদছেন কেন ম্যাম? আপনার চোখের পানি আমার সহ্য হয় না। আমি তোমাকে ম্যাম ডাকতে নিষেধ করেছি না? আমি তোমার স্ত্রী জায়ান। আজ থেকে তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো। লায়লা আর সোহেলকে আমি ছাড়বো না। জায়ান রোজার মাথা থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা আলতো চুমু দিল। রোজা চোখ বন্ধ করে সেই স্পর্শটা অনুভব করলো। জায়ান রোজার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আপনি কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছেন রোজা? আমি জানি না জায়ান, কিন্তু তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। তোমার চোখের এই পানি আমি আর কোনোদিন পড়তে দিব না। রোজা কথাগুলো বলেই জায়ানের ঠোঁটের খুব কাছাকাছি চলে আসলো। জায়ানও আর নিজেকে ধরে রাখতে পারলো না। চাঁদের আলোয় হসপিটালের ওই ফাঁকা ছাদে সমস্ত কষ্ট আর দূরত্বের অবসান ঘটিয়ে দুজন একে অপরের ঠোঁটে নিজেদের ভালোবাসা পূর্ণ করে দিল। তাদের এই পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে রইল রাতের ওই চাঁদ। হসপিটালের ওই ফাঁকা ছাদে রোজা আর জায়ানের সেই পবিত্র ভালোবাসার মুহূর্তের পর রাত কেটে সকাল হলো। জায়ান সারা রাত আইসিইউ এর বাইরে বসেছিল। রোজা জায়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ আইসিইউ এর দরজা খুলে ডাক্তার ফারহান বের হয়ে আসলেন। তার মুখে একটা স্বস্তির হাসি। আলহামদুলিল্লাহ। জায়ান, তোমার দাদিমা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ওনার জ্ঞান ফিরেছে। তোমরা চাইলে এখন ওনার সাথে দেখা করতে পারো, তবে বেশি কথা বলা যাবে না। সত্যি বলছেন ডাক্তার সাহেব? আমার দাদিমা ঠিক আছে? হ্যাঁ জায়ান, তবে এই অসাধ্য সাধন হয়েছে শুধুমাত্র রোজার জন্য। ও রাতের বেলা ওই ইম্পোর্টেড মেডিসিনগুলো না আনলে হয়তো আমরা ওনাকে বাঁচাতে পারতাম না। রোজা সত্যিই তোমার জন্য একটা আশীর্বাদ। জায়ানের চোখে আবার পানি চলে আসলো। সে রোজার দিকে ঘুরে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। রোজা জায়ানের পিঠে হাত বুলিয়ে শান্ত করতে লাগলো। আমি বলেছিলাম না জায়ান, দাদিমার কিচ্ছু হবে না। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। চলো দাদিমার সাথে দেখা করে আসি। দুজনে আইসিইউ এর ভেতরে ঢুকলো।
রহিমা বানু চোখ খুলে জায়ান আর রোজাকে দেখে মুচকি হাসলেন। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। দাদু ভাই, তুই কাঁদছিস কেন? আমি তো ঠিক আছি। দাদিমা, তুমি আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি ছাড়া আমার যে আর কেউ নাই। দাদিমা, আপনি আর কোনো চিন্তা করবেন না। আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আপনাকে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাব। জায়ান আর আপনাকে আমি চোখের আড়াল হতে দেব না। আল্লাহ তোমাদের দুজনকে সব সময় সুখে রাখুক মা। আমার জায়ানটা বড় ভালো, ওকে কখনো ভুল বুঝো না। কিছুক্ষণ দাদিমার সাথে কাটিয়ে রোজা আর জায়ান হসপিটাল থেকে বের হলো। রোজা হসপিটালের সব বিল ক্লিয়ার করে দিল। গাড়িতে ওঠার পর রোজা জায়ানের দিকে তাকিয়ে বলল, জায়ান, তুমি সারা রাত ঘুমাওনি, চলো বাসায় গিয়ে একটু রেস্ট নিবে। না ম্যাম, আমার গ্যারেজে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। আবার ম্যাম বলছো? কাল রাতে ছাদে কি কথা হলো আমাদের? আর আজ তুমি কোনো কাজে যাচ্ছ না, তুমি সোজা বাসায় যাবে এবং ঘুমাবে। এইটা আমার রিকোয়েস্ট না, তোমার বউয়ের অর্ডার। জায়ান রোজার এই অধিকার খাটানো দেখে মুচকি হাসলো। সে আর কোনো কথা না বাড়িয়ে গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। রোজা ড্রাইভ করে বাসায় পৌঁছলো। বাসায় ঢুকতেই তারা দেখলো ড্রয়িং রুমে আনোয়ার হোসেন, সালমা বেগম, দাদিজান আর নীলা বসে আছে। রোজামা, তোরা এসেছিস? জায়ানের দাদিমা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ আম্মু, দাদিমা এখন বিপদ মুক্ত। তা তো হবে, আমার মেয়ের লাখ লাখ টাকা খরচ হয়েছে যার পেছনে, সে তো বিপদমুক্ত হবে। এই যে ছেলে, তুমি তো বলেছিলে তুমি কারো দয়া নাও না, এখন আমার মেয়ের টাকায় দাদির চিকিৎসা করাচ্ছ কোন সাহসে? আব্বু, আমি তোমাকে কাল রাতেও বলেছি জায়ানের ব্যাপারে তুমি আর কোনো বাজে কথা বলবে না। ও আমার স্বামী, ওর দাদির চিকিৎসার খরচ আমি দিলে সেটা দয়া হয় না, সেটা আমার দায়িত্ব। রোজা একদম ঠিক কথা বলেছে আনোয়ার, তুই চুপ কর। জায়ান দাদু ভাই, তুমি সারা রাত ঘুমাওনি? যাও ওপরে গিয়ে একটু রেস্ট নাও। ঠিক আছে দাদিজান। শ্বশুর মশাই, আপনি টাকার জন্য এত টেনশন করবেন না। আমি আমার কথা থেকে এক চুলো সরে যাইনি। আপনার মেয়ের সব টাকা আমি 1 মাসের মধ্যে শোধ করে দিব। জায়ান কথাগুলো বলে সোজা উপরে চলে গেল। নীলা রাগে দাঁত কামড়াতে লাগলো। দেখলে খালুজান, এই ফকির ছেলেটার কত দেমাগ। আপনার মুখের ওপর কিভাবে কথা বলে গেল। ওর তো কোনো যোগ্যতা নাই 1 লাখ টাকা কামানোর, আর ও নাকি 1 মাসের মধ্যে এতগুলো টাকা শোধ করবে। নীলা, তুই তোর লিমিট ক্রস করছিস। কাল পার্টিতে নেকলেস চুরির নাটক করে তুই জায়ানকে ফাঁসাতে চেয়েছিলি, সেটা আমি ভুলে যাইনি। এরপর যদি তুই জায়ানকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করিস, আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিব। রোজার আগে গজগজ করতে করতে নিচের রুমে চলে গেল। নীলা অপমানে চুপ হয়ে গেল, কিন্তু তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। সে স্বামীকে একটা মেসেজ পাঠালো। স্বামী ভাই, আমাদের প্ল্যানটা এখনই এক্সিকিউট করতে হবে। এই ছেলেটাকে আমি আর 1 মুহূর্ত সহ্য করতে পারছি না। তুই টেনশন নিস না নীলা, আজ রোজার কোম্পানির ডাটা এমন ভাবে গায়েব হবে যে রোজা নিজেই রাস্তায় বসে যাবে, আর এর সব দোষ গিয়ে পড়বে ওই মেকানিক জায়ানের ঘাড়েই। রোজা রুমে গিয়ে দেখলো জায়ান সোফায় ঘুমিয়ে পড়েছে। ছেলেটার চেহারায় কতটা ক্লান্তি। রোজা জায়ানের মাথার কাছে গিয়ে আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিল। তারপর জায়ানের গায়ের উপর একটা কম্বল জড়িয়ে দিয়ে রোজা রেডি হয়ে অফিসের দিকে রওনায় হলো। অফিসে পৌঁছতেই রোজা দেখলো পুরো অফিসে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। মিতু দৌড়ে রোজার কেবিনে আসলো। তার চোখে মুখে চরম আতঙ্ক। রোজা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মিতু? তুই তো প্যানিক করছিস কেন? আমাদের কোম্পানির মেইন সার্ভার হ্যাক হয়ে গেছে দোষ। আগামী মাসের ফ্যাশন উইকের জন্য যে তুই নতুন ডিজাইনের ব্লুপ্রিন্ট এর টেকফিউশন প্রজেক্টের সব ডিটেলস রেডি করেছিলি, তার সব ডাটা কেউ চুরি করে নিয়ে গেছে। কি বলছিস তুই এইসব? আমাদের সিকিউরিটি সিস্টেম তো অনেক স্ট্রং, এটা কে করতে পারে? আমি আইটি টিমকে চেক করতে বলেছিলাম, তারা বলছে হ্যাকার এতই প্রফেশনাল যে
যে কোনো টেক্সট রাখিনি। শুধু একটা জিনিস বুঝতে পারছি, এই ডাটাগুলো হাশেম চৌধুরী কোম্পানি সার্ভিস ট্রান্সফার করা হয়েছে। হাশেম চৌধুরী? কাল পার্টিতে জায়ান ওনাকে অপমান করেছিল বলে উনি এত বড় রিভেঞ্জ নিলেন? মিতু, তুই এক্ষুনি পুলিশে খবর দে। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর কামাল তার ফোর্স নিয়ে রোজার অফিসে হাজির হলেন। আনোয়ার হোসেনও খবর পেয়ে অফিসে ছুটে আসলেন। ঠিক সেই সময় সবার অবাক করে দিয়ে অফিসে ঢুকলো স্বামী আর তার সাথে আর একজন তরুণ। তরুণটির পরনে দামি ব্র্যান্ডেড স্যুট, চোখে রোদ চশমা, তার মুখে একটা অহংকারী হাসি। কি ব্যাপার রোজা? শুনলাম তোর কোম্পানির সব ডাটা নাকি চুরি হয়ে গেছে। খুব তো অহংকার করছিলে নিজের কোম্পানি নিয়ে। স্বামী, তুই এখানে কি করছিস? তোকে আমি অফিসে আসতে নিষেধ করেছিলাম না? আর তোর সাথে ওই লোকটা কে? ও, পরিচয় করিয়ে দেই। ইনি হলেন হোসেন আহমেদ, নেক্সাস আইডির ম্যানেজিং ডিরেক্টর এবং তানভীর আহমেদের একমাত্র ছেলে। তোমার কোম্পানির এই দুর্ব্যবস্থায় উনি তোমাকে একটা অফার দিতে এসেছেন। হ্যালো মিস রোজা, শুনলাম আপনি নাকি পথে বসে গেছেন। আপনার প্রজেক্টের ডাটা যখন হায়ের সাহেবের কাছে চলে গেছে তখন আপনার কোম্পানি তো এমনিতেই দেউলিয়া হয়ে যাবে। আমি এসেছি আপনার কোম্পানিটা কিনে নিতে। পানির দরে বিক্রি করে দিন, অন্তত কিছু টাকা তো পাবেন। স্বামী, তুই এসব কি বলছিস? ডাটা চুরি করেছে হাশেম চৌধুরী, আর তুই এসে সোহেলকে নিয়ে এসেছিস আমার মেয়ের কোম্পানি কিনতে? আঙ্কেল, ডাটা হাশেম চৌধুরী চুরি করেনি। ডাটা চুরি করেছে আপনারই গুণধরের জামাই জায়ান। স্বামী, মুখ সামলে কথা বল। জায়ানের নাম এর মধ্যে কিভাবে আসলো? রোজা, তুমি হয়তো জানো না, তোমার এই মেকানিক স্বামী আসলে একজন সাইফার এক্সপার্ট। ও রাতে ল্যাপটপে বসে হ্যাকিং এর কাজ করে। কাল রাতে হসপিটাল থেকে ফেরার পর ও নিশ্চয়ই টাকার লোভে হাশেম আঙ্কেলের কাছে তোমার ব্লুপ্রিন্ট বিক্রি করে দিয়েছে। কারণ ওর তো দাদির চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই না? স্বামীর কথা শুনে আনোয়ার হোসেন রাগে ফেটে পড়ল। তিনি রোজার দিকে তাকিয়ে চিল্লিয়ে বললেন, আমি আগেই বলেছিলাম এই রাস্তার ফকিরটাকে বিশ্বাস করিস না। ও টাকার লোভে কাল রাতে চুরি করতে না পেরে আজ তোর কোম্পানির ডাটা চুরি করেছে। ইন্সপেক্টর কালাম, আপনি এখনই ওই জায়ানকে অ্যারেস্ট করুন। মিস্টার আনোয়ার, আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারি না। তবে মিস্টার সামিরের কথা যদি সত্যি হয় যে জায়ান একজন সাইবার এক্সপার্ট, তবে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ইন্সপেক্টর, আমি আমার স্বামীর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। জায়ান কখনো আমার সাথে এমন বেইমানি করতে পারে না। রোজা যখন কথাগুলো বলছিল ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জায়ান। তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। সে শান্ত পায়ে রোজার কাছে এসে দাঁড়ালো। আপনি সকালে না খেয়ে অফিসে চলে এসেছিলেন ম্যাম, তাই আম্মু আমাকে দিয়ে এই খাবারটা পাঠালো। বাহ, মেকানিক থেকে সরাসরি বয়ে টিফিন ক্যারিয়ার বয়। জায়ান, তুই তো দেখছি অনেক উন্নতি করেছিস। সোহেলের গলা শুনে জায়ান চমকে তাকালো। তার নিজের সৎ ভাই আজ তার সামনে দাঁড়িয়ে তাকে অপমান করছে। জায়ানের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে মুচকি হাসলো। আরে সোহেল সাহেব যে, তা বাপের টাকায় কেনা স্যুট পরে অন্যের অফিসে এসে ফোটানি মারতে কেমন লাগে? তুই একটা রাস্তার ফকির, আমার বাবার নাম নিবি না। তোর মতোই একটা চোরকে আজ পুলিশে ধরে নিয়ে যাবে। তুই নিজের বইয়ের কোম্পানির ডাটা চুরি করেছিস? আমি চুরি করেছি? প্রমাণ আছে কোনো? প্রমাণ তো এআই টিম দিয়েছে। ডাটা হাশেম চৌধুরীর সার্ভারের কাছে। আর তুই যে হ্যাকিং জানিস সেটা আমি খুব ভালো করেই জানি। তুই টাকার লোভে এই কাজ করেছিস। জায়ান কোনো কথা না বলে সরাসরি মিতুর ডেস্কে রাখা ল্যাপটপটার দিকে এগিয়ে গেল। সে ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ইন্সপেক্টর কামালের দিকে তাকালো। ইন্সপেক্টর সাহেব, আপনারা তো পুলিশের আইটি সেল নিয়ে অনেক গর্ব করেন, কিন্তু আপনাদের আইটি সেল হয়তো এটা জানে না যে প্রফেশনাল হ্যাকাররা কখনো ডিরেক্ট সার্ভারে ডাটা পাঠায় না, তারা ভিপিএন বাউন্স করে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি যা বলতে চাইছি সেটা আপনাদের চোখের সামনে প্রমাণ করে দিচ্ছি। মিতু ম্যাম, আমাকে একটু আপনাদের মেইন সার্ভারের অ্যাক্সেস দিন।
মিতু রোজার দিকে তাকালো। রোজা মাথা নেড়ে সায় দিল। মিতু অ্যাক্সেস দিতেই জায়ানের আঙ্গুলগুলো কিবোর্ডের ওপর ঝড়ের বেগে চলতে শুরু করলো। পুরো কেবিনে শুধু কিবোর্ডের খটখট শব্দ। সোহেল আর স্বামীর মুখটা এবার একটু ফ্যাকাশে হতে শুরু করলো। সামি ভাই, আপনি বলেছিলেন না আমি হ্যাকিং জানি? হ্যাঁ, আমি জানি। আর আমি এটাও জানি যে আপনারা কতটা বোকামি করেছেন। জায়ান একটা কোড রান করাতেই ল্যাপটপের স্ক্রিনে একটা কমান্ডো প্রম্পট উইন্ডো ওপেন হলো। সেখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস বাউন্স করতে লাগলো। জায়ান একটা এন্টার চাপতে স্ক্রিনে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস লক হয়ে গেল। এই যে ইন্সপেক্টর সাহেব, দেখুন ডাটাগুলো প্রথমে হাশেম চৌধুরীর সার্ভারে দেখানো হলেও সেখান থেকে একটা রিমোট প্রক্সি ইউজ করে ডাটাগুলো অন্য একটা সার্ভারে স্টোর করা হয়েছে। আর এই লাস্ট আইপি অ্যাড্রেসটা কার জানেন? কার? এটা নেক্সাস আইটির প্রাইভেট সার্ভারের আইপি। আরও নির্দিষ্ট করে বললে এটা মিস্টার সোহেল আহমেদের পার্সোনাল ল্যাপটপের আইপি অ্যাড্রেস। জায়ানের কথা শুনে পুরো কেবিনের সবাই স্তব্ধ হয়ে গেল। রোজা অবাক হয়ে সোহেলের দিকে তাকালো। আনোয়ার হোসেনও নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। সোহেল ঘাবড়ে গিয়ে ঢোক গিলল। তুই মিথ্যা বলছিস। তুই এসব ফেক আইপি বানিয়েছিস আমাকে ফাঁসানোর জন্য। ফেক আইপি? ঠিক আছে, আমি আপনার ল্যাপটপের ওয়েব ক্যামের অ্যাক্সেস নিয়ে নিচ্ছি। জায়ান কয়েকটা কি চাপতে স্ক্রিনে সোহেলের অফিসের রুমের ছবি ভেসে উঠল। দেখা গেল সোহেলের ল্যাপটপে রোজার কোম্পানির ব্লু প্রিন্ট পুরো ওপেন করা আছে। প্রমাণ আপনার চোখের সামনে ইন্সপেক্টর সাহেব। সামি আর সোহেল মিলে এই ডাটা চুরি করেছে। হাশেম চৌধুরীকে তারা শুধু একটা ঢাল হিসেবে ব্যবহার করেছে যাতে সবাই আমাকে সন্দেহ করে। আর সোহেল চেয়েছিল এই ডাটা চুরি করে রোজার কোম্পানিকে দেউলিয়া প্রমাণ করে পানির দরে কিনে নিতে। হাউ ডেয়ার ইউ সোহেল, তুমি এত বড় একটা ফ্রড। আর সামি, তুই আবার প্রমাণ করলি তুই কতটা নীচ। মিস্টার শামীম, মিস্টার সোহেল, আপনাদের দুজনকে কর্পোরেট গুপ্তচর বৃদ্ধি এবং ডাটা চুরির অভিযোগে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, এদেরকে হাত করা পড়াও। না ইন্সপেক্টর, আমাকে ছাড়ুন, আমি সব করিনি। সোহেল আমাকে দিয়ে সব করিয়েছে। সানি, তুই নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছিস। ইন্সপেক্টর, আপনি জানেন আমি কে? আমার বাবা তানভীর আহমেদ। আমি 1 ঘন্টার মধ্যে জামিন নিয়ে বের হব। জামিন তো আপনি হয়তো পেয়ে যাবেন সোহেল সাহেব, কারণ আপনার বাবার অনেক টাকা। কিন্তু আজ থেকে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। জায়ান ধীরে ধীরে হেঁটে সোহেলের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে একটা ভয়ঙ্কর আগুন। সে ফিসফিস করে সোহেলের কানের কাছে মুখ নিয়ে বলল, তানভীর আহমেদের আসল রক্ত কার শরীরে বইছে সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। আমার মায়ের চোখের পানির হিসাব আমি কড়াই গন্ডায় নিব। আজ তো শুধু ট্রেলার দেখলেন, পুরো সিনেমা এখনো বাকি আছে। সোহেল ভয়ে কেঁপে উঠল। সে জায়ানের চোখের দিকে তাকিয়ে একটা অচেনা আতঙ্ক অনুভব করলো। পুলিশ স্বামী আর সোহেলকে সেখান থেকে টেনে নিয়ে গেল। আনোয়ার হোসেন মাথা নিচু করে জায়ানের সামনে এসে দাঁড়ালেন। জায়ান, আমি বাবা হয়েও আমার মেয়েকে যতটা চিনতে পারিনি, তুমি তার থেকে অনেক বেশি আমার মেয়ের সম্মান রক্ষা করেছ। আমি তোমাকে বারবার অপমান করছি আর তুমি বারবার আমার পরিবারের সম্মান বাঁচিয়েছ। আমাকে ক্ষমা করে দেও বাবা। শ্বশুর মশাই, আমি আপনার ছেলের মতো। গুরুজনরা ভুল করতেই পারে, আপনি শুধু আমাকে আর ভুল বুঝবেন না, এতেই আমি খুশি। আবু, তুমি এখন অফিসে যাও, আমি আর জায়ান একটু পরে আসছি। আনোয়ার হোসেন আর মিতু কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিনে এখন শুধু রোজা আর জায়ান। রোজা দৌড়ে গিয়ে জায়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার চোখ দিয়ে আনন্দ আর গর্বের অশ্রু ঝরছে। জায়ান, তুমি এত ইন্টেলিজেন্ট। তুমি আজ আবার আমার কোম্পানিকে বাঁচিয়ে দিলে। তুমি না থাকলে আজ আমি সত্যি রাস্তায় বসে যেতাম। আপনি আমাকে ভালোবাসেন, আর আপনার ভালোবাসা জিনিস কেউ কেড়ে নিবে, এটা জায়ান আহমেদ বেঁচে থাকতে হতে দিবে না। জায়ান, তুমি আজ সোহেলকে ওই কথাগুলো কেন বললে? তুমি কি চাও তানভীর আঙ্কেল সব সত্যি জেনে যাক? এখনো সময় আসেনি রোজা। লাইলা আর সোহেল আমার বাবার কোম্পানিকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। আমি পর্দার আড়াল থেকে ফারিয়া নামের এক ইনভেস্টরের মাধ্যমে
ওদের কোম্পানির শেয়ার কিনছি। যেদিন আমার হাতে নেক্সাস আইটির গিফট 50% শেয়ার আসবে, সেদিন আমি আমার আসল পরিচয় সবার সামনে আনবো। ফারিয়া? ফারিয়াটা আবার কে? ফারিয়ার নাম শুনে রোজার গলার স্বর হঠাৎ পাল্টে গেল। সে জায়ানকে ছেড়ে দিয়ে চোখ শুরু করে তাকালো। জায়ান রোজার এই এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে উঠল। ম্যাম কি আবার জেলাস ফিল করছেন? আমি কেন জেলাস ফিল করতে যাব? আমি শুধু জানতে চাইছি ফারিয়া নামের এই মেয়েটা কে, যে তোমার হয়ে কাজ করছে? তার সাথে তোমার কি সম্পর্ক? ফারিয়া আমার খুব ভালো একজন বন্ধু এবং আমার বিজনেস পার্টনার। ও খুব স্মার্ট একটা মেয়ে। ও আচ্ছা, খুব স্মার্ট তাই না? তাহলে তো তুমি ফারিয়াকেই বিয়ে করতে পারতে। আমাকে বিয়ে করতে আসলে কেন? আরে ম্যাম, আপনি তো রেগে যাচ্ছেন। ফারিয়া আমার বন্ধু ঠিকই, কিন্তু আমার হৃদয়ে তো শুধু একজন রাগী, জেদি আর ভালোবাসায় ভরপুর সিইও ম্যামের জায়গা। জায়ান রোজার হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিল। রোজার রাগী মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। জায়ান রোজার চোখের দিকে তাকিয়ে খুব আদুরে গলায় বলল, আপনি রাগলে আপনাকে খুব সুন্দর লাগে রোজা। ফাজিল ছেলে, দিন দিন তোমার সাহস অনেক বেড়ে যাচ্ছে। বউ আমার, সাহস তো একটু বাড়বেই। তা ম্যাম, এবার কি টিফিনটা খাওয়া যায়? খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ চলো, দুজনে একসাথে খাই। রোজা আর জায়ান সোফায় বসে হাসি মুখে টিফিন খেতে লাগলো। রোজার মনে এখন এক অদ্ভুত শান্তি। সে বুঝতে পারছে জায়ান শুধু একজন সাধারণ মেকানিক নয়, সে এমন একজন মানুষ যে চাইলে পুরো দুনিয়া পাল্টে দিতে পারে। কিন্তু তার সব থেকে বড় শক্তি হলো তার সততা আর ভালোবাসা। রাতে বাসায় ফেরার পর রোজা তার ল্যাপটপ নিয়ে বসলো। সে একটা অফিসিয়াল মেইল টাইপ করছে। জায়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই রোজা তাকে ডাকলো। জায়ান, এদিকে আসো। কি হয়েছে? তুমি আজ আমার কোম্পানির চিফ সাইবার সিকিউরিটি অফিসার হিসেবে জয়েন করেছো। এটা আমার অফার লেটার। ম্যাম, আমি তো আগেই বলেছি আমি আপনার কোম্পানিতে। চুপ, একদম চুপ। এটা দয়া নয় জায়ান, এটা তোমার যোগ্যতা। তুমি আজ প্রমাণ করেছো যে তুমি এই পজিশনটার যোগ্য। আর তাছাড়া তুমি আমার কোম্পানিতে জয়েন করলে আমি সব সময় তোমাকে আমার চোখের সামনে দেখতে পাবো। তুমি কি চাও না তোমার বউ তোমাকে সব সময় চোখের সামনে রাখুক? রোজার এই মিষ্টি আবদার জায়ান আর ফেলতে পারল না। সে মুচকি হেসে অফার লেটারে সাইন করে দিল। রোজা খুশিতে জায়ানের গালে একটা আলতো চুমু খেয়ে বসলো। জায়ান অবাক হয়ে রোজার দিকে তাকাতেই রোজা লজ্জায় মুখ ঢেকে খাটের অন্য পাশে শুয়ে পড়ল। জায়ান হাসতে হাসতে লাইট অফ করে দিল। রাতের বেলা রোজাদের ড্রয়িং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। দাদিমা হসপিটাল থেকে রিলিজ পেয়ে আজ এই বাড়িতেই এসেছেন। দাদিমাকে নিজের কাছে পেয়ে জায়ানের খুশি আর ধরে না। রোজা নিজের হাতে দাদিমাকে স্যুপ খাইয়ে দিচ্ছে। দাদিমা রোজার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমার নাত বউটা দেখছি চাঁদের টুকরা। তা দাদু ভাই, তোমরা আমাকে শুধু স্যুপই খাওয়াবে নাকি একটা ফুটফুটে পুঁতি পুতনিও আমার কোলে দিবে? আমার তো বেশি দিন আর বাঁচার সময় নাই। দাদিমার কথা শুনে রোজার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে ফেললো। জায়ান দাদিমার কথা শুনে ফিক করে হেসে দিয়ে রোজার দিকে বাঁকা নজরে তাকালো। দাদিমা, তোমার নাত বউ তো সারাদিন অফিস আর ফাইল নিয়েই ব্যস্ত থাকে। আমাকে তো একটু সময় দেওয়ারও সুযোগ পায় না। তোমার পতি পত্নীর কথা তো ভাববেই না। জায়ান, তুমি চুপ করবে? দাদিমার সামনে এসব কি আজে বাজে বকছো? আরে দাদু ভাই ঠিকই তো বলেছে, অফিস তো সারা জীবনই থাকবে মা, কিন্তু সংসারের একটা সুখ আছে না। আজ রাতে তোমরা দুজন নিজেদের মতো সময় কাটাও। যাও, রুমে যাও। রোজা লজ্জায় আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমে চলে গেল। জায়ান দাদিমাকে নিজের রুমে শুইয়ে দিয়ে মুচকি হাসতে হাসতে রোজার রুমে আসলো।
রুমে ঢুকে জায়ান দেখলো রোজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কানের দুল মুখ খুলছে। পরনে তার একটা হালকা নীল রঙের শাড়ি, স্নান করে আসার কারণে চুলগুলো হালকা ভেজা। জায়ান দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে ধীর পায়ে রোজার পেছনে গিয়ে দাঁড়ালো। জায়ান, তুমি দরজা লক করলে কেন? জায়ান কোনো কথা না বলে রোজার খোলা কোমরে 2 হাত পেঁচিয়ে তাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। রোজা চমকে উঠে আয়নার দিকে তাকালো। আয়নায় জায়ানের নেশাগ্রস্ত চোখ দুটো দেখে রোজার বুকের ভেতরটা ধুকধুক করতে লাগলো। জায়ান রোজার ভেজা ঘাড়ের ওপর মুখ গুজে দিয়ে গভীর একটা শ্বাস নিল। আমার বউটাকে আজ এত সুন্দর লাগছে কেন? দাদিমার কথাগুলো কি আপনার কানে যায় নাই ম্যাম? জায়ান, ছাড়ো আমাকে, কেউ চলে আসবে। আসুক না, নিজের লিগেল বউকে আদর করছি, এতে কার কি বলার আছে? আর তাছাড়া দরজা লক করা। জায়ান রোজার ঘাড়ে আলতো করে একটা চুমু দিল। রোজার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে চোখ বন্ধ করে ফেললো। জায়ান রোজাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর রোজার 2 গালে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন রোজা, আপনাকে প্রথম যেদিন শাড়ি পরে দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল এই মেয়েটাকে আমি নিজের বুকের খাঁচায় বন্দি করে ফেলি। আপনি এত সুন্দর কেন? ফাজিল ছেলে, দিন দিন তোমার রোম্যান্স অনেক বেড়ে যাচ্ছে। ভুলে যেও না আমি তোমার থেকে বয়সে বড়। বয়সে বড় হলে কি হবে? আদরের কাছে তো সব বয়সই হার মানে। জায়ান কথাগুলো বলেই আর 1 সেকেন্ডও দেরি করলো না। সে সরাসরি রোজার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। রোজা প্রথমে চমকে গেলেও পরক্ষণেই জায়ানের গলার কাছে 2 হাত পেঁচিয়ে ধরে তার এই ভালোবাসায় সাড়া দিল। জায়ান রোজাকে শূন্যে কোলে তুলে নিয়ে সোজা খাটের উপর ফেলে দিল। তারপর নিজে রোজার উপর ঝুঁকে এসে আবার তাকে গভীর চুম্বনে আবদ্ধ করলো। 5 মিনিট পর শ্বাস নেওয়ার জন্যে জায়ান রোজাকে ছেড়ে দিল। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। রোজার গাল লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেছে। জায়ান, তুমি সত্যি একটা পিচ্চি শয়তান। আমার ঠোঁটটা একদম কেটে দিয়েছো। হি হি হি, মিষ্টি জিনিস তো একটু কামড় দিয়ে খেতেই মজা। আরো একবার খাবো? একদম না, এখন চুপচাপ ঘুমাও। কাল সকালে তোমার নতুন অফিসে জয়েন করার কথা। জায়ান হাসতে হাসতে রোজাকে নিজের বুকের ওপর টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। রোজা জায়ানের বুকের লোমগুলো নিয়ে খেলা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রোজার কোম্পানির অফিসে আজ এক নতুন চাঞ্চল্য। জায়ান আজ চিফ সাইবার সিকিউরিটি অফিসার হিসেবে জয়েন করেছে। জায়ান এক ব্ল্যাক কালারের ফিটেড শার্ট আর ফর্মাল প্যান্ট পরে অফিসে এসেছে। তার পার্সোনালিটি আর অ্যাটিটিউড দেখে অফিসের সব মেয়ে কর্মীরা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। রোজা নিজের কেবিন থেকে এটা খেয়াল করে রাগে ফুঁসতে লাগলো। ঠিক এমন সময় একটা স্মার্ট মেয়ে অফিসে ঢুকলো। মেয়েটার পরনে ওয়েস্টার্ন ড্রেস, চোখে রোদ চশমা। সে সোজা জায়ানের কাছে গিয়ে জায়ানকে জড়িয়ে ধরলো। হেই জায়ান, কনগ্রাচুলেশন দোস্ত, ফাইনালি তুই এই কোম্পানিতে জয়েন করলি। থ্যাঙ্কস ফারিয়া। তুই এখানে হঠাৎ? কেন, তোর সাথে দেখা করতে আসতে পারি না? তা তোর বউ কই? আমি তো তোর বস বউকে দেখতে এসেছি। ফারিয়া জায়ানের হাত ধরে হাসাহাসি করছিল। রোজা নিজের কেবিন থেকে এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারল না। সে গটগট করে হেঁটে জায়ানের ডেস্কে আসলো। রোজার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। এক্সকিউজ মি, আপনি কে? আর আমার অফিসে আপনি এইভাবে আমার এমপ্লয়ের সাথে চিপকে আছেন কেন? ও হ্যালো রোজা ম্যাম, আমি ফারিয়া, জায়ানের বেস্ট ফ্রেন্ড এবং ওর বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার ঠিক আছে, কিন্তু তাই বলে অফিসে এসে অন্য মানুষের হাজবেন্ডের হাত ধরে থাকাটা খুব একটা ভদ্রতা না। জায়ান, তুমি এক্ষুনি আমার কেবিনে আসো। রোজার আগে হনহন করে নিজের কেবিনে চলে গেল। ফারিয়া ফিক করে হেসে দিয়ে জায়ানকে চোখ মারলো। দোস্ত, তোর বউ তো হেভি জেলাস। যা গিয়ে বউর রাগ ভাঙা, আমি আসছি। ফারিয়া চলে যাওয়ার পর জায়ান মুচকি হাসতে হাসতে রোজার কেবিনে ঢুকলো। কেবিনে ঢোকার সাথে সাথেই রোজা জায়ানের শার্টের কলার ধরে তাকে দরজার সাথে চেপে ধরলো। জায়ান অবাক হয়ে রোজার রাগী মুখের দিকে তাকালো। ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরলো কেন? আর তুমিও দাঁত বের করে হাসছিলে। তোমার সমস্যা কি জায়ান? আরে ম্যাম, ও তো আমার ফ্রেন্ড। বন্ধুদের সাথে তো মানুষ হাসি মুখে কথা বলে। ফ্রেন্ডের বাচ্চা ফ্রেন্ড?
আজ থেকে কোনো মেয়ে ফ্রেন্ড তোমার আশেপাশে ঘেসবে না। আমি আমার জিনিস শেয়ার করতে পছন্দ করি না। তুমি শুধু আমার, বুঝতে পেরেছো? রোজা রাগে জায়ানের কলার ধরে ছাকিয়ে কথাগুলো বলল। জায়ান রোজার এই পাগলামি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সে এক ঝটকায় রোজাকে ঘুরিয়ে দিয়ে তাকে নিজের আর দরজার মাঝখানে আটকে ফেললো। তারপর রোজার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তো শুধু আপনারই ম্যাম, কিন্তু আপনি যখন এরকম অধিকার খাটান তখন আমার যে কি ইচ্ছে করে আপনি জানেন? কি কি ইচ্ছে করে? এই পুরো অফিসের সামনে আপনাকে চুমুখে প্রমাণ করে দিতে ইচ্ছে করে যে আপনি আমার বউ। জায়ান কথাগুলো বলেই রোজার ঠোঁটে আবার একটা তীব্র চুমু বসিয়ে দিল। রোজা চোখ বন্ধ করে জায়ানের শার্ট খামচে ধরলো। কিছুক্ষণ পর জায়ান রোজার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, ফারিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই রোজা, ও শুধু আমার ইনভেস্টমেন্টগুলো দেখে। আপনি ছাড়া আমার চোখে আর কোনো মেয়ে সুন্দর না। আমি জানি জায়ান, কিন্তু তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার বুকের ভেতরটা জ্বলে যায়। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি পিচ্চির জামাই। আমিও আপনাকে অনেক ভালোবাসি ম্যাম। দুজনের এই মিষ্টি রোম্যান্সের পর তারা কাজে মন দিল। 3 দিন পর শহরের সবচেয়ে বড় বিজনেস টাইকুনদের একটা বিশাল কনফারেন্স বিন গালা নাইট। আনোয়ার হোসেন তার কোম্পানির তরফ থেকে সেখানে উপস্থিত হয়েছেন। রোজা আর জায়ানও সেখানে গেছে, কিন্তু আনোয়ার হোসেনের অবস্থা আজ খুব একটা ভালো না। গত কয়েকদিনে তার কোম্পানির শেয়ার মার্কেট ধস নেমেছে। হাসিম চৌধুরী আর সোহেল মিলে আড়ালে থেকে আনোয়ার হোসেনের শেয়ারগুলো কিনে নিয়ে তাকে দেউলিয়া করার প্ল্যান করেছে। পার্টিতে তানভীর আহমেদ, জায়ানের বাবা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। তার পাশে দাঁড়িয়ে আছে তার স্ত্রী লাইলা আর ছেলে সোহেল। তানভীর আহমেদ অত্যন্ত অহংকারী একজন মানুষ। আনোয়ার হোসেন তানভীর আহমেদের সাথে হাত মেলাতে গেলে তানভীর আহমেদ তার ছেলের সাথে হাত সরিয়ে নিলেন। আনোয়ার সাহেব, শুনছি আপনার কোম্পানি নাকি লসে চলছে, যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। আমাদের মতো টপ ক্লাস বিজনেসম্যানদের সার্কেলে আপনার মতো ফেলোদের আর মানায় না। তানভীর সাহেব, ব্যবসায় লাভ লোকসান তো থাকবে, কিন্তু তাই বলে আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। অপমান তো আপনি নিজেই নিজেকে করছেন আনোয়ার আঙ্কেল। নিজের মেয়েকে একটা রাস্তার মেকানিকের সাথে বিয়ে দিয়েছেন। যে মেয়ের রুচি এত নীচ, তার বাবার কোম্পানির শেয়ার তো ধরে পড়বেই। সোহেলের কথা শুনে রোজা রাগের সামনে এগিয়ে আসলো। জায়ান রোজার হাত শক্ত করে ধরে তাকে ইশারায় শক্ত থাকতে বলল। জায়ান শান্ত পায়ে তানভীর আহমেদ আর সোহেলের সামনে গিয়ে দাঁড়ালো। তানভীর আহমেদ জায়ানকে দেখে ভ্রুকুচকে তাকালেন। ছেলেটার চেহারার সাথে তার নিজের চেহারার একটা অদ্ভুত মিল আছে, কিন্তু তিনি সেটা পাত্তা দিলেন না। এই ছেলে, তুমি কি আনোয়ার সাহেবের ওই মেকানিক জামাই নাকি? আমাদের সামনে এসে দাঁড়িয়েছো কোন সাহসে? সাহস তো আমার রক্তের মধ্যেই আছে লাইলা ম্যাডাম, শুধু সময় খারাপ ছিল বলে এতদিন চুপ ছিলাম। তুই একটা চোর। সেদিন পুলিশ তোকে ছেড়ে দিয়েছে বলে তুই বেঁচে গেছিস। আজ এই হাই সোসাইটি পার্টিতে তুই ঢুকলি কিভাবে? যে পার্টিতে আপনাদের মতো অন্যের টাকা আত্মসাৎ করা চোরেরা আসতে পারে, সেখানে আমার মতো সৎ মেকানিক তো রাজার হালেই আসতে পারে। এই ছেলে, মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তানভীর আহমেদ, নেক্সাস আইটির মালিক। আমি চাইলে তোমাকে 1 সেকেন্ডে এই শহর থেকে গায়েব করে দিতে পারি। তানভীর আহমেদ? বাহ, নামটা তো খুব সুন্দর, কিন্তু আপনি কি জানেন আপনার কোম্পানির অবস্থা এখন কি? কি বলতে চাও তুমি? ঠিক সেই মুহূর্তে পার্টির বিশাল স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠল। নিউজ প্রেজেন্টার চিৎকার করে বলছে, দেশের সবচেয়ে বড় টেক কোম্পানি নেক্সাস আইটির 50% শেয়ার গোপনে কিনে নিয়েছে এক রহস্যময় ইনভেস্টর। তানভীর আহমেদ এখন আর তার কোম্পানির একক মালিক নন। খবরটা শুনে তানভীর আহমেদ, লাইলা আর সোহেলের মাথায় আকাশ ভেঙে পড়ল। পুরো পার্টিতে হট্টগোল শুরু হয়ে গেল। আনোয়ার হোসেন আর রোজা অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। বাবা, এটা কিভাবে সম্ভব? আমাদের কোম্পানির শেয়ার কে কিনবে? তখন পার্টির মেইন গেট দিয়ে স্টাইলিশ ভঙ্গিতে প্রবেশ করলো ফারিয়া, তার সাথে একদল ব্ল্যাক স্যুট পরা বডিগার্ড। ফারিয়া সোজা তানভীর আহমেদের সামনে এসে দাঁড়ালো। হ্যালো মিস্টার তানভীর, আমি ফারিয়া, আপনার কোম্পানির সেই 50% শেয়ার হোল্ডারের লিগ্যাল অ্যাডভাইসর।
কে আপনার বস? কে আপনার কোম্পানির শেয়ার কিনেছে? আমি তার সাথে কথা বলতে চাই। আমার বস তো আপনার সামনেই দাঁড়িয়ে আছেন মিস্টার তানভীর। ফারিয়া মুচকি হেসে জায়ানের দিকে ইশারা করলো। পুরো পার্টিতে পিন পতন নীরবতা। রোজা চোখ বড় বড় করে জায়ানের দিকে তাকালো। এই আশা ছেলেটা, এই মেকানিক আমার কোম্পানির শেয়ার কিনেছে? এটা হতে পারে না। এটা তো কেবল শুরু তানভীর সাহেব। আপনি তো টাকার অহংকারে নিজের রক্তকেও রাস্তায় ফেলে দিতে দ্বিধা করেন নাই। মনে আছে আজ থেকে 15 বছর আগে আপনার প্রথম স্ত্রী আর আপনার একমাত্র ছেলেকে এই লায়লা ম্যাডামের কথায় বিশ্বাস করে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আনোয়ার হোসেনের মুখ হা হয়ে গেল। তানভীর আহমেদ চমকে উঠে জায়ানের দিকে তাকালেন। জায়ানের কথা শুনে তানভীর আহমেদের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি ভালো করে জায়ানের চোখের দিকে তাকালেন। 15 বছর আগে সেই ছোট্ট ছেলেটার জেদি চোখের সাথে এই ছেলেটার হুবহু মিল। তানভীর আহমেদের গলা শুকিয়ে গেল। তুই কি জায়ান? আমার ছেলে জায়ান? আপনার ছেলে 15 বছর আগেই মরে গেছে তানভীর সাহেব। আমি রহিমা বানুর নাতি জায়ান, যে লাইলা আর সোহেলকে অন্ধের মতো বিশ্বাস করে আপনি আপনার আসল পরিবারকে রাস্তায় ফেলেছিলেন। আজ সেই লাইলা আর সোহেল আপনার কোম্পানির ফান্ড চুরি করে কোম্পানিকে দেউলিয়া করার পথে নিয়ে যাচ্ছিল। আমি শুধু আমার মায়ের অপমানের বদলা নেওয়ার জন্য এই কোম্পানির 50% শেয়ার কিনে নিয়েছি। তুই মিথ্যা বলছিস। তুই আমাদের ফাঁসানোর চেষ্টা করছিস। বাবা, ওর কথা বিশ্বাস করো না। ফারিয়া, ফাইলটা ওনার মুখে ছুঁড়ে মার। ফারিয়া একটা বিশাল ফাইল তানভীর আহমেদের হাতে দিল। ফাইলে সোহেল আর লাইলার কোটি কোটি টাকা আত্মসাৎ করার সব প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট আর ফ্রেক প্রজেক্টের পেপারস আছে। তানভীর আহমেদ ফাইলটা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার জীবনের স্ত্রী আর ছেলে তার সাথে এত বড় বেইমানি করেছে। তানভীর আহমেদ রেগে গিয়ে সজোরে লাইলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। বেঈমান মহিলা, তোদের জন্য আমি আমার নিজের ছেলেকে রাস্তায় ফেলে দিয়েছিলাম। আজ আমি তোদের কাউকে ছাড়বো না। জায়ান বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বাবা। বাবা শব্দটা আপনার মুখে মানায় না মিস্টার তানভীর। আপনি আমার কাছে একজন অপরিচিত মানুষ। আর লাইলা ম্যাডাম, আপনার দিন শেষ। ফারিয়া, পুলিশকে ডাকো, এদের চুরির জন্য জেলে ঢোকাও। পুলিশ এসে সোহেল আর লাইলাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তানভীর আহমেদ ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলেন। জায়ান এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে রোজার হাত শক্ত করে ধরে পার্টি থেকে বেরিয়ে গেল। গাড়িতে ওঠার পর জায়ান স্টিয়ারিং এর উপর মাথা রেখে চুপচাপ বসে থাকলো। তার শরীর কাঁপছে। এত বছরের জমানো কষ্ট আর প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে, কিন্তু তার বুকের ভেতরটা ফাঁকা লাগছে। রোজা জায়ানের অবস্থা বুঝতে পেরে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। জায়ান, তুমি কাঁদছো? আমি কাঁদবো কেন রোজা? আজ তো আমার হাসার দিন। আমার মায়ের অপমানের বদলা আমি নিয়েছি। কিন্তু রোজা, আমার খুব কষ্ট হচ্ছে। আমার বাবা আমার সামনে কাঁদছিল আর আমি তাকে বাবা বলে ডাকতে পারলাম না। জায়ান একটা ছোট্ট বাচ্চার মতো রোজার বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠলো। রোজা জায়ানের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতে লাগলো। তুমি শান্ত হও জায়ান, তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমি তোমার পাশে আছি। সারা জীবন তোমার এই বুকের কষ্টগুলো আমি ভালোবাসা দিয়ে মুছে দেব। রোজা জায়ানের চোখের পানি মুছে দিয়ে তার কপালে, চোখে আর গালে গভীর মায়ায় চুমু খেতে লাগলো। জায়ান রোজাকে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরলো, যেন রোজা ছাড়া তার আর কোনো আশ্রয় নেই। ভালোবাসার এই উষ্ণতায় জায়ানের সব কষ্ট যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। বাড়িতে ফিরে আনোয়ার হোসেন যখন সব শুনলেন, তিনি দৌড়ে এসে জায়ানকে জড়িয়ে ধরলেন। বাবা জায়ান, তুমি তো শুধু মেকানিক নও, তুমি তো আমার চেয়েও বড় বিজনেসম্যান। তুমি তানভীর আহমেদের ছেলে। আমি তোমাকে চিনতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দাও। শ্বশুর মশাই, আমি তানভীর আহমেদের ছেলে। এই পরিচয় বাঁচতে চাই না। আমি আপনার মেয়ের পিচি জামাই। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। জায়ানের কথা শুনে সবাই হেসে উঠল। রোজা জায়ানের হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলো। আজ রাতে আর কোনো কষ্ট নেই, কোনো ষড়যন্ত্র নেই। আজ শুধুই দুজনের ভালোবাসার রাত। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে রোজার বেডরুমে এসে পড়েছে। রোজা চোখ মেলে তাকালো। তার মাথার নিচে জায়ানের শক্ত হাত। জায়ান এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। রোজার ঠোঁটে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল।
গত রাতের সব ঝড় আর আবেগের পর ছেলেটাকে এখন খুব নিষ্পাপ লাগছে। রোজা আলতো করে জায়ানের কপালে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে একটা চুমু খেলো। জায়ান ঘুমের ঘোরেই রোজাকে আরো শক্ত করে নিচের বুকের সাথে মিশিয়ে নিল। জায়ান, সকাল হয়ে গেছে, এবার ওঠো, অফিসে যেতে হবে না? আরো কিছুক্ষণ ঘুমাতে দিন না ম্যাম। আমার বউয়ের বুকের ভেতরটা এত শান্তির যে দুনিয়ার আর কোনো কিছুই আমার ভালো লাগছে না। ফাজিল ছেলে, সবসময় শুধু রোম্যান্স আর রোম্যান্স। ওঠো বলছি, আজ অফিসে অনেক কাজ আছে। কাল রাতে তুমি নেক্সাস আইটি 50% শেয়ার কিনে নিয়েছো। আজ তো মিডিয়ার প্রেসের সামনে তোমাকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে। আমার কোনো স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই ফারিয়া, সব সামলে নিবে। আমি শুধু আপনার পিচ্চি জামাই হয়ে থাকতে চাই। জায়ান চোখ না খুলেই রোজার ঘাড়ের কাছে মুখ গুজে দিল। রোজা খিলখিল করে হেসে উঠে জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। একদম ঢং করবে না, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি উঠে পড়ো। রোজা ওয়াশরুমে চলে গেল। জায়ান মুচকি হেসে বিছানায় উঠে বসলো। আজ তার মনের ভেতরে একটা অদ্ভুত হালকা অনুভূতি হচ্ছে। 15 বছরের জমানো একটা ভারী পাথর যেন বুক থেকে নেমে গেছে। কিন্তু তানভীর আহমেদের সেই কান্নারত মুখটা বারবার তার চোখের সামনে ভাসছে। জায়ান দীর্ঘশ্বাস ফেলে খাট থেকে নামলো। কিছুক্ষণ পর রোজা আর জায়ান রেডি হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিল আজ উৎসবের আমেজ। দাদিজান, দাদিমা, আনোয়ার হোসেন, সালমা বেগম সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছেন। নীলা এক কোনায় চুপচাপ বসে আছে। জায়ান আর রোজাকে একসাথে নিচে নামতে দেখে সবাই হাসি মুখে তাকালো। এই তো আমার দাদু ভাইয়ার নাতে বউ চলে এসেছে। আয় বাবা জায়ান, আমার পাশে বস। জায়ান বাবা, কাল রাতের পর থেকে আমার মনে হচ্ছে আমি যে নতুন জীবন পেয়েছি। তুমি শুধু তানভীর আহমেদকে উচিত শিক্ষাই দেও নাই, তুমি আমার কোম্পানিকেও হাশেম চৌধুরী চক্রান্ত থেকে বাঁচিয়েছ। আমি তোমার কাছে চিরজ্ঞত বাবা। শ্বশুর মশাই, আপনি আমাকে আবার পর করে দিচ্ছেন। আমি তো আপনার ছেলের মতো, পরিবারের বিপদে ছেলে পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না প্লিজ। আমার জায়ানটা ছোটবেলা থেকে এমন, ও নিজের কষ্ট বুকে চেপে রাখে, কিন্তু অন্যের কষ্ট একদম সহ্য করতে পারে না। আল্লাহ ওকে অনেক বড় করেছে, আমার আর কোনো দুঃখ নাই। সবাই যখন হাসি মুখে কথা বলছিল তখন নীলা ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে জায়ান আর রোজার সামনে এসে দাঁড়ালো। নীলার চোখ দুটো ভেজা, সে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় কথা বলতে শুরু করলো। আপু, জায়ান ভাই, আমি জানি আমি আপনাদের সাথে অনেক বড় অন্যায় করেছি। স্বামী ভাইয়ের কথায় অন্ধ হয়ে আমি নিজের পরিবারের মানুষেরই ক্ষতি করতে চেয়েছিলাম। কাল রাতে স্বামী ভাই যখন পুলিশের হাতে অ্যারেস্ট হলো তখন আমি বুঝতে পেরেছি আমি কত ভুলের মধ্যে ছিলাম। আপু, আমাকে তোরা ক্ষমা করে দে, আমি আর কখনো এমন কাজ করব না। নীলা, তুই আমার নিজের বোনের মতো। তুই যখন ভুল পথে যাচ্ছিলি তখন আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এতে আমি খুব খুশি। তুই কাঁদিস না। নীলা ম্যাম, চোখের পানি মুছে ফেলুন। মানুষ মাত্রই ভুল হয়। আপনি নিজের ভুল স্বীকার করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আজ থেকে আমরা সব ভুলে গিয়ে নতুন করে শুরু করব। আপনি আমাদের পরিবারের একজন, আর পরিবারের মানুষের উপর আমরা কখনো রাগ করে থাকি না। জায়ানের কথা শুনে নীলা হাউমাউ করে কেঁদে দিয়ে রোজাকে জড়িয়ে ধরলো। রোজা নীলার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলো। আনোয়ার হোসেন আর সালমা বেগম এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পুরো বাড়িতে একটা শান্তির বাতাস বইতে শুরু করলো। হঠাৎ বাড়ির মেইন গেটে একটা গাড়ি এসে থামলো। রুবেল দৌড়ে ভেতরে এসে আনোয়ার হোসেনকে বলল, স্যার, তানভীর আহমেদ সাহেব এসেছেন। উনি গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে আসার পারমিশন চাইছেন। তানভীর আহমেদের নাম শুনে ড্রয়িং রুমের পরিবেশ একদম থমথমে হয়ে গেল। জায়ানের হাতের চামচটা প্লেটের ওপর পড়ে গেল, তার চোয়াল শক্ত হয়ে উঠল। রোজা জায়ানের হাতটা শক্ত করে ধরলো। ওনাকে ভেতরে
ওনাকে ভেতরে আসতে বলো রুবেল। কিছুক্ষণ পর তানভীর আহমেদ ধীর পায়ে ভেতরে ঢুকলেন। তার কালকের সেই অহংকারী চেহারা আজ আর নেই, চোখ মুখ বসে গেছে, চুল উস্কো খুস্কো। তাকে দেখে মনে হচ্ছে এক রাতেই তিনি অনেক বছর বুড়ো হয়ে গেছেন। তানভীর আহমেদ সোজা জায়ানের সামনে এসে দাঁড়ালেন। জায়ান, বাবা আমার। আপনি এখানে কেন এসেছেন মিস্টার তানভীর? আমি তো কাল রাতেই আপনাকে সব হিসাব বুঝিয়ে দিয়েছি। আপনার স্ত্রী আর ছেলে এখন জেলে। আপনার কোম্পানির 50% শেয়ার আমার কাছে। আপনার সাথে তো আমার আর কোনো কথা থাকার কথা না। বাবা, আমাকে মিস্টার তানভীর বলে ডাকিস না। আমি জানি আমি তোর মায়ের সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি লালার রূপের মোহে আর সোহেলের মায়ায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি ওরা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আমি আমার নিজের রক্তকে রাস্তায় ফেলে দিয়েছিলাম। আমি একটা পাষাণ বাবা, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। তানভীর আহমেদ কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি হঠাৎ করে জায়ানের পায়ের কাছে বসে পড়ে তার পা জড়িয়ে ধরলেন। সবাই চমকে উঠল। এসব কি করছেন আপনি? পা ছাড়ুন আমার। আমি পা ছাড়বো না জায়ান। তুমি আমাকে বাবা বলে না ডাকা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। আমি আমার সব সম্পত্তি, আমার পুরো কোম্পানি তোর নামে লিখে দেবো। তুই শুধু আমাকে একবার ক্ষমা করে দে। আমি খুব একা হয়ে গেছি রে বাবা। জায়ান সাথে সাথে পিছিয়ে গেল। জায়ানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যে বাবার একটু স্নেহের জন্য সে ছোটবেলায় রাস্তায় রাস্তায় কেঁদেছে, আজ সেই বাবা তার পায়ের কাছে পড়ে কাঁদছে। জায়ান চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রোজা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তানভীর আহমেদকে ধরে ওঠালো। আঙ্কেল, আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। জায়ান তো আপনারই ছেলে। ও আপনার উপর রাগ করে থাকলেও ও আপনাকে ঠিকই ভালোবাসে। তানভীর সাহেব, আপনি আজ নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমি তো জায়ানকে নিজের নাতির মতো বড় করেছি। আমি জানি ওর মনের ভেতরে কোনো অহংকার নাই। ও আপনাকে ঠিকই ক্ষমা করে দিবে। জায়ান চোখ মুছে তানভীর আহমেদের দিকে তাকালো। তার গলা ধরে আসছে। আপনি সম্পত্তি দিয়ে আমার মায়ের চোখের পানি আর আমার ছোটবেলার কষ্ট কিনতে পারবেন না। আমি আপনার টাকা বা সম্পত্তির লোভ করি না। আমি নিজের যোগ্যতায় ফারিয়ার সাথে মিলে একটা আইটি ফার্ম দাঁড় করিয়েছি। সেখান থেকে আমি আপনার কোম্পানির শেয়ার কিনেছি। আমি আপনার কোম্পানি আপনাকে ফিরিয়ে দিব। আমার কোম্পানি লাগবে না বাবা, আমার শুধু তোকে লাগবে। তুই আমাকে ক্ষমা করছিস? একজন বাবা যখন তার সন্তানের কাছে মাথা নত করে তখন সন্তানের আর কিছু বলার থাকে না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বাবা। বাবা ডাক্তার শুনে তানভীর আহমেদ শিশুর মতো কেঁদে উঠে জায়ানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। জায়ানও আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও তার বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। 15 বছরের জমানো সব অভিমান, সব কষ্ট যেন আজ এই কান্নার মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ড্রয়িং রুমের সবার চোখেই আজ আনন্দ অশ্রু। রোজার বুকটা আজ গর্বে ফুলে উঠেছে। তার পিচ্ছির জামাইটা আসলেই একটা হীরের টুকরা। এত ক্ষমতা, এত টাকা থাকার পরেও ছেলেটার মনের ভেতর এক বিন্দু অহংকার নাই। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হলো। তানভীর আহমেদ রোজার মাথায় হাত রেখে দোয়া করলেন। মা রোজা, তুমি আমার ছেলেকে একটা নতুন জীবন দিয়েছো। তুমি না থাকলে ও হয়তো অন্ধকারের দিকেই চলে যেত। তুমি আমার জায়ানকে সবসময় এমন ভালোবেসে আগলে রেখো। আপনি নিশ্চিন্ত থাকুন আঙ্কেল, আপনার ছেলেকে আমি আমার চোখের আড়াল হতে দেব না। আমি আজই লায়লা আর সোহেলকে তার জোগড়ার আইনি ব্যবস্থা করব। আর জায়ান, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল বাবা। না বাবা, আমি এই বাড়িতেই থাকবো। শ্বশুর মশাই আর আমার বউ আমাকে যে ভালোবাসা আর সম্মান দিয়েছে সেটা আমি ছেড়ে যেতে পারবো না। আমি আপনাদের বাড়িতে মাঝে মাঝে গিয়ে দেখা করে আসব। আর আপনার কোম্পানির দায়িত্ব আমি ফারিয়াকে দিয়ে দিচ্ছি। ও আপনার সাথে মিলে সব সামলে নিবে। তানভীর আহমেদ হাসি মুখে রাজি হলেন। তিনি দীর্ঘ 15 বছর পর এক বুক শান্তি নিয়ে আনোয়ার হোসেনের বাড়ি থেকে বিদায় নিলেন। আনোয়ার হোসেন জায়ানকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি আজ প্রমাণ করে দিলে বাবা, আসল বড়লোক টাকা
হওয়া যায় না, বড় লোক হতে হয় মন দিয়ে। আমি সত্যি খুব লাকি যে তোমার মতন একটা ছেলে আমার পরিবারের হাল ধরেছে। শ্বশুর মশাই, আপনি শুধু আমাকে একটু ভালোবাসবেন, তাতেই আমি খুশি। দুপুর গড়িয়ে বিকেল হলো। রোজা আর জায়ান আজ অফিসে যায় নাই। সারা বিকেল তারা পরিবারের সবার সাথে আড্ডা দিয়ে কাটিয়েছে। সন্ধ্যার দিকে রোজা নিজের রুমে গিয়ে দেখলো জায়ান রুমে নাই। সে সারা বাড়ি খুঁজলো, কিন্তু কোথাও জায়ানকে পেল না। হঠাৎ মিতু, রোজার সেক্রেটারি, রোজাকে কল করলো। হ্যালো রোজা, তুই এক্ষুনি আমাদের কোম্পানির নতুন প্রজেক্টের সাইডে আয়, একটা জরুরি কাজ আছে। এত সন্ধ্যায় কিসের জরুরি কাজ মিতু? আর জায়ানকে কোথাও দেখছি না, ওকে তোর সাথে আছে? তুই এত প্রশ্ন না করে তাড়াতাড়ি আয়, আমি দেখছি। রোজা অবাক হয়ে ফোন পকেটে রেখে রেডি হয়ে নিল। সে গাড়ি ড্রাইভ করে কোম্পানির নতুন প্রজেক্ট সাইটে পৌঁছলো। জায়গাটা শহরের একটু বাইরে, একটা সুন্দর লেকের পাশে। রোজা গাড়ি থেকে নেমে দেখলো পুরো এলাকাটা অন্ধকার। মিতু, মিতু, কোথায় তুই? এখানে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে পুরো এলাকায় হাজার হাজার ফেয়ারি লাইট জ্বলে উঠলো। রোজা চমকে গিয়ে চারিদিকে তাকালো। পুরো জায়গাটা লাল গোলাপ আর মোমবাতি দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো। মাঝখানে একটা হার্ট শেপের ফুলের স্টেজ, আর সেই স্টেজের ঠিক মাঝখানে একটা ব্ল্যাক স্যুট পরে দাঁড়িয়ে আছে জায়ান। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ। রোজা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। জায়ান আজ এত সুন্দর করে সেজেছে। জায়ান ধীর পায়ে হেঁটে রোজার সামনে এসে দাঁড়ালো। রোজার বুকের ধুকপুকানি বেড়ে গেল। জায়ান, এসব কি? তুমি এখানে এসব কখন করলে? আমার সিইও বউয়ের জন্য একটা ছোট সারপ্রাইজ ম্যাম। আমাদের বিয়েটা তো হয়েছিল একটা ইমার্জেন্সি সিচুয়েশনে, বিয়ের প্যান্ডেলে দাঁড়িয়ে। আমি তো আপনাকে প্রপোজ করার কোনো সুযোগই পাই নাই। জায়ান কথাগুলো বলে রোজার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়লো। সে পকেট থেকে একটা ছোট্ট ভেলভেটের বক্স বের করে সেটা খুললো। ভেতরে একটা ভীষণ সুন্দর ডায়মন্ডের রিং জ্বলজ্বল করছে। রোজা, আমি কোনো রাজপুত্র না, আমি শুধুই একজন সাধারণ মানুষ। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আপনাকে রানীর মতো করে রাখবো। আপনি আমাকে আপনার জীবনের সবচেয়ে খারাপ সময় বিশ্বাস করেছিলেন, আমাকে আপন করে নিয়েছিলেন। আজ আমি সবার সামনে এই চাঁদের আলোর নিচে আপনাকে বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি রোজা, অনেক অনেক বেশি ভালোবাসি। উইল ইউ বি মাইন ফর এভার? রোজার দুই চোখ দিয়ে খুশির জল গড়িয়ে পড়তে লাগলো। সে মুখে দুই হাত চাপা দিয়ে অঝরে কাঁদতে লাগলো। এই কান্না কষ্টের না, এই কান্না পূর্ণতার। রোজা দ্রুত মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। ইয়েস, ইয়েস জায়ান, আই উইল বি ইয়োর ফর এভার। জায়ান হাসি মুখে রোজার অনামিকায় ডায়মন্ডের রিংটা পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে রোজাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। রোজা জায়ানের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুমি এত ভালো কেন জায়ান? তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমার মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে। আপনি তো সুখী হবেনই ম্যাম, কারণ আপনার হাজবেন্ড যে একজন হ্যাকার। আমি তো আপনার মনটা অনেক আগে হ্যাক করে নিয়েছি। ফাজিল ছেলে, সবসময় শুধু ফাজলামো। রোজা চোখ মুছে জায়ানের দিকে তাকালো। জায়ানের চোখের ওই নেশা ধরানো চাহনি দেখে রোজা আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সে দুই হাত দিয়ে জায়ানের গলার কাছে পেঁচিয়ে ধরে নিজের ঠোঁট দুটো জায়ানের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। জায়ানও রোজার কোমর জড়িয়ে ধরে তাকে শূন্যে তুলে নিল। এই সুন্দর লেকের পারে হাজারো ফেয়ারি লাইট আর মোমবাতির আলোয় দুজনের ঠোঁটের এই মিলন যেন এক রূপকথার গল্পের সমাপ্তি। কিছুক্ষণ পর রোজা হাঁপাতে হাঁপাতে জায়ানকে ছেড়ে দিল। জায়ান, তুমি আমাকে শ্বাস নিতে দিবে না নাকি? শ্বাস নিয়ে কি করবেন ম্যাম? আপনি তো আমার নিঃশ্বাসেই বেঁচে আছেন। বাবা, আমার পিচে জামাই তো দেখে অনেক বড় বড় ডায়লগ মারা শিখে গেছে। পিচ্চি জামাই আর বলবেন না ম্যাম। রাতে যখন আমি আমার আসল রূপ দেখাবো তখন কিন্তু আপনি বলবেন, বাবা গো আমাকে ছেড়ে দাও। বেহায় অসভ্য ছেলে। রোজা লজ্জায় লাল হয়ে জায়ানের বুকে কিল মারতে লাগলো। জায়ান খিলখিল করে হাসতে হাসতে রোজাকে কোলে তুলে নিল। চলুন ম্যাম, এবার বাসায় যাওয়া যাক। দাদিমা কিন্তু পতি পত্নীর জন্য ওয়েট করছে। আজ রাতে অনেক কাজ। যান, নামাও আমাকে, কেউ দেখে ফেলবে। দেখুক আমার বউকে আমি কোলে নিয়েছি, কারো বাপের কি। জায়ান রোজাকে কোলে নিয়েই গাড়ির দিকে এগোতে লাগলো। রোজা লজ্জায় জায়ানের বুকে মুখ লুকালো, কিন্তু তার ঠোঁটে একটা অসম্ভব সুন্দর হাসি লেগে আছে।
ভাগ্যের কি অদ্ভুত খেলা, একটা সামান্য মেকানিক যাকে সবাই রাস্তায় ছেলে বলে অপমান করেছিল, সেই ছেলেই আজ নিজের সততা, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে শহরের সবচেয়ে বড় লোকের অহংকারী মেয়েটার হৃদয় জয় করে নিল। টাকার অহংকার একসময় মাটিতে মিশে যায়, কিন্তু ভালোবাসা আর সম্মান সারা জীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকে। জায়ান আর রোজারা এই মিষ্টি খুনসুটি আর গভীর ভালোবাসার গল্পটা যেখানেই পূর্ণতা পেল।